নিস্তব্ধতার চাদরে মোড়া রাতের আকাশে এক ধ্যানে তাকিয়ে আছে পূর্ণতা। ছোটবেলার মতো আজও সে আকাশে বড় দুটো তারা খুঁজছে। ছোটবেলায় যখন সে তার মাকে দেখার বায়না ধরতো, তখন তার বাবার আকাশের সবচাইতে বড় তারাটিকে দেখিয়ে বলতো, ওটা তার মা। তার মা একটা পরী, আর পরীরা মারা যাওয়ার পর তারা হয়ে যায়। পূর্ণতা মায়ের মৃত্যু নিজের চোখে দেখলো। মাঝে মধ্যে সে এমন আবদার করে বসতো। বয়সটাই বা তার কত ছিল? ওই বয়সে অন্য বাচ্চারা মায়ের হাতে খেয়ে তাদের কোলে ঘাপটি মেরে ঘুমাতো। আর সে ওই বয়সে নিজের মানসিক সমস্যাগুলোর সাথে মোকাবেলা করেছে। অনেক খুঁজেও যখন সে বড় তারা দুটিকে খুঁজে পায় না, তখন তার কান্না পেতে থাকে। আজ সত্যি সত্যি নিজেকে বড় বেশি একা লাগছে তার। এমন একজনের অভাব অনুভব করছে, যার বুকে মাথা রেখে সে একটু মন খুলে কাঁদতে পারবে। হায় রে, কি ভাগ্য নিয়ে আসলো সে! মন খুলে কাঁদার জন্য একটা বিশ্বস্ত কাঁধ বা প্রশস্ত বক্ষ নেই, যেখানে সে নিজের সব মন খারাপিগুলো বিলীন করে কাঁদতে পারবে। হুট করে পূর্ণতা নিজেকে নিজেই সান্ত্বনা দেয়। বলে, তুই শুরু থেকে একা পূর্ণতা। এখন কেন কারো আশা করছিস? তোর কাউকে লাগবে না। তুই নিজেই নিজের জন্য যথেষ্ট। আর কে বলল তোর কেউ নেই? তোর ছেলেই তো তোর সব। একদম আউল ফাউল কথা চিন্তা করে ভেঙে পড়বি না। তুই ভেঙে পড়লে ওই শেখরা সহজেই তোর থেকে তোর বাচ্চাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তোকে আরো স্ট্রং হতে হবে। একদম ইস্পাত নয়, কঠোর। পূর্ণতা একা একা কথাগুলো বলে নিজেকে সান্ত্বনা দিতে থাকে। উপরে আল্লাহ আর জমিনে তার ছেলে ছাড়া তার আর আছেই বা কে, যে তাকে এই সামান্য সান্ত্বনাটুকু দিবে। রাত জেগে এসব ভাবতে ভাবতে হঠাৎই তার নজর পড়ে রিসোর্টের বাগানে। একজোড়া নবদম্পতি হাতে হাত রেখে রাত্রিবিলাস করছে। দম্পতিটি আর কেউ না, বরং তার ভাই আরিয়ান ও তার স্ত্রী আঞ্জুমান। আঞ্জুমানকে দেখেই তার অতীতের তিক্ত অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। সে যত অতীত থেকে দূরে সরে যেতে চাইছে, ততই তার অতীত আরো বেশি করে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সে খেয়াল করে আরিয়ানের বাগানের ফুলের গাছের নিচে পড়ে থাকা একটা সতেজ ফুল কুড়িয়ে এনে আঞ্জুমানের সামনে হাঁটু গেড়ে বসে ফুলটি এগিয়ে দেয়। আঞ্জুমান লজ্জা পাওয়ার ভঙ্গিমায় ফুলটা তার থেকে নেয়। আরিয়ান মাথা চুলকে নিচ থেকে উঠে দাঁড়ায়। তারপর আবারও স্ত্রীর সাথে হাঁটতে থাকে। বাগানে চারপাশে লাগানো লাইটের আলোতে পূর্ণতা দেখতে পায় আরিয়ানের সুন্দর মুখশ্রী প্রাপ্তির খুশিতে চকচক করছে। আঞ্জুমান নিজের মতো এদিক সেদিক তাকিয়ে হাঁটছে। অন্যদিকে আরিয়ান শুধু এক ধ্যানে আঞ্জুমানকে দেখছে। আঞ্জুমানের প্রতি তার তাকানোর ভঙ্গিমায় বলে দিচ্ছে সে আঞ্জুমানকে কতটা ভালোবাসে। পূর্ণতা ভেবে পায় না তার ভাইয়ের সাথে এই মেয়ের কি করে বিয়ে হলো। তার ভাই কি জানে না এই মেয়ের জন্যই আজ সে স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়েছে? আর এই মেয়ের জন্যই তার সন্তান বাবা ছাড়া বড় হচ্ছে। আর সবচাইতে বড় কথা, আঞ্জুমান তার ভাইকেই কেন বিয়ে করলো? সে তো জাওয়াতকে পছন্দ করত। না না, পছন্দ বললে ভুল হবে, ভালোবাসতো। তাহলে সে ভালোবাসাকে ভুলে গিয়ে কি করে পূর্ণতারই ভাইকে বিয়ে করে নিল? নাকি এটাও তার প্রতিশোধ নেওয়ার আরো একটা পন্থা? পূর্ণ তার ভাবতে পারে না। সব জট পেঁচিয়ে যেতে থাকে। সে রুমে এসে টনিকে মেসেজ করে বলে কাল সকাল হতে আঞ্জুমানের বাবার বাড়ির দিকে খবর লাগিয়ে তার বিয়ে সম্পর্কে জানতে। কি করে বিয়েটা হলো? আঞ্জুমান কি তার ভাইকে ফাঁসিয়ে বিয়েটা করেছে, নাকি পারিবারিকভাবেই হয়েছে? এসব জানতে নির্দেশ দেয়। তারপর একটা হালকা পাওয়ারের ঘুমের ওষুধ খেয়ে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সময়ের ব্যবধানে ঔষধ তার কাজ দেখানো শুরু করে দেয়। ঘুমের ওষুধ তাকে প্রায়শই খেতে হয়। না খেলে ঘুম ধরা দেয় না। আর না ঘুমালে তার মাথা ভয়াবহ রকমের ব্যথা করে। সময় আরো কিছুক্ষণ অতিবাহিত হয়। ব্যালকনির খোলা দরজা দিয়ে হিমেল হাওয়ার পাশাপাশি একজন ব্যক্তিও প্রবেশ করে। দোতলা বিশিষ্ট এই রিসোর্টের কোনো কক্ষের ব্যালকনিতে গ্রিল নেই। ব্যালকনিতে ছোট ছোট কতগুলো ফুল গাছ ঝুলানো হয়েছে, আবার নিচে কতগুলো ফুল গাছের টব রাখা হয়েছে। এছাড়া রিসোর্টটির সৌন্দর্য বাড়াতে এমনটা করা হয়েছে। রিসোর্ট পাহারা দেওয়ার জন্য দুজন গার্ড রাখা হয়েছে, তাই চোর ডাকাতের ভয় নেই। ব্যক্তিটি নীরবে নিঃশব্দে রুমে প্রবেশ করে। রুমে প্রবেশের পূর্বে নিচে মই ধরে নিচে দাঁড়িয়ে থাকা আরেকটা ব্যক্তিকে চলে যেতে নির্দেশ দেয়। তারপর রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে বিড়াল পায়ে হেঁটে বেডের কাছে এসে বসে পড়ে।
মন প্রাণকে তৃপ্ত করতে অগণিত সময় ধরে তাকিয়ে থাকে নিজের সুখের উৎসগুলোর দিকে। ব্যক্তিটি কখনো হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে তার অংশের মানুষটিকে, কখনো আবার ছুঁয়ে দিচ্ছে প্রিয় অর্ধাঙ্গিনীকে। হ্যাঁ, ঠিক ধরেছেন। ব্যক্তিটি হলো জাওয়াদ। তার চোখে অশ্রু রইল, ঠোঁটের কোণে রয়েছে এক টুকরো হাসি। নিজের এমন নির্বাপনায় সে বিন্দুমাত্র লজ্জিত নয়। কেন লজ্জা পাবে? সে কি কোনো পরস্ত্রীর কক্ষে প্রবেশ করেছে? ওহু, সে তার একমাত্র জোর করে হওয়া অর্ধাঙ্গিনীর কক্ষে প্রবেশ করেছে। সে ভুল করেছে বলেই তো তার স্ত্রীর এত রাগ, এত অভিমান। তার একটা ভুলের কারণে আজ তার স্ত্রী বাবাহারা হয়েছে। এর শাস্তি হিসেবে বোধহয় তার সন্তানটিও বাবার সান্নিধ্য পাচ্ছে না। এর জন্য যদি সে সারা জীবন মাফও চায়, তাহলেও বোধহয় কম পড়বে। কিন্তু তাই বলে চিরস্থায়ী বিচ্ছেদের পথ বেছে নিবে, তা তো জাওয়াত মানবে না। পূর্ণতা জাওয়াতকে সকলের সামনে থাপ্পড় মারার পর একটুও রাগ করেনি বা অভিমান করে তার থেকে দূরত্বের পরিমাণ আরো বাড়িয়ে দেয়নি। বিকালে পূর্ণতা থাপ্পড় মেরে আসার পর জাওয়াত তাও তার পেছন পেছন আসতে চাইলে জাওয়াদের কয়েকজন আত্মীয় স্বজন ছি ছি করতে থাকে পূর্ণতার এহেন কাজে, আর জাওয়াতকে বইয়ের ভাউরা বলে অভিহিত করতে থাকে। আসলে তাদের কাউকেই জাওয়াত হসপিটালে আনতে চায়নি। সে একাই সারাদিন হসপিটালের বাইরে অপেক্ষা করছিল পূর্ণতার পেছন পেছন যাওয়ার। কিন্তু জিনিয়া পূর্ণতার ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলে সকলে তাকে জেরা করতে থাকে। জিনিয়া কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সামনে তখন তার পেছনে হুমায়ুন থাকায় তাকে সবাই খপ করে ধরে। হুমায়ুন না পারতে বলে দেয় পূর্ণতার কথা। পূর্ণতাকে খুঁজে পাওয়া গিয়েছে, আর তার সাথে জাওয়াদের সন্তানও রয়েছে। এটা জানার পর জাওয়াদের বাবা মা এক প্রকার পাগল হয়ে যায় পুত্রবধূ ও নাতিকে দেখার জন্য। মিস্টার অ্যান্ড মিসেস শেখকে হুমায়ুন হসপিটালে নিয়ে আসলো। বাকি আত্মীয় স্বজন তাদের পিছু নিয়ে হসপিটালে পৌঁছায়। জাওয়াদের প্রায় সকল আত্মীয় স্বজনই গ্রামে থাকে। তাদের মধ্যে কয়েকজনের চিন্তা ভাবনা সেকালের। তাই তো তারা তখন শুধু তাজওয়াতকে নিয়ে যাওয়ার কথা বলে। আর সেই কথা শুনে পূর্ণতা ক্ষেপে গিয়ে ভাবে জাওদও তার পরিবারের সাথে মিলে তাজওয়াতকে তার থেকে ছিনিয়ে নিতে চায়। এই জন্যই সে থাপ্পড়টা মারে জাওয়াতকে। জাওয়াত হসপিটালেই সকলকে বলে দেয় তার বউ বাচ্চাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। শুধু বাচ্চাকে দিয়ে কি করবে? বাচ্চা কি তার লাইফে প্রথমে এসেছিল, নাকি বাচ্চার মা? সে বাচ্চা ও বাচ্চার মা উভয়কেই চায়। যারা আমার নিম্নমানের কথা বলেছে তাদের ছায়া পর্যন্ত দেখতে চায় না জাওয়াদ। এমনিতেই সে গ্রামে আসতে চায়নি। তার দাদি ভীষণ অসুস্থ এবং বৃদ্ধা, এক প্রকার কেঁদে কেটে জাওয়াদ ও জিনিয়াকে গ্রামে যেতে রাজি করেছেন। জাওয়াদ পূর্ণতাদের উপর থেকে চোখ সরিয়ে বেডসাইড টেবিলের দিকে তাকালে সেখানে ঘুমের ঔষধের প্যাকেট পায়। সে আরিয়ানের মারফত টনির থেকে জানতে পেরেছে পূর্ণতা ঘুমের ওষুধ খায়। এই জন্য আজ সে এত বড় একটা পদক্ষেপ নিতে পেরেছে। জাওয়াদ আস্তে করে বসা থেকে উঠে পূর্ণতার পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পূর্ণতার বুকে তাজওয়াত থাকায় সে তাজওয়াতকেও জড়িয়ে ধরে পূর্ণতা সহ। ধীরে ধীরে সে পূর্ণতার কাঁধে মুখ গুজে দেয়। কিছুক্ষণ সেভাবেই থাকার পর হঠাৎ সে ফুঁফাতে থাকে। আজ কতগুলো দিন পর সে আবারও জড়িয়ে ধরল তার প্রিয়তমাকে। দিনের হিসাব করলে সেটা হবে 1826। না, এরও আগের থেকে তাকে জড়িয়ে ধরে ঘুমানো বাদ দিয়েছিল সে। তার মায়ের করা ষড়যন্ত্রের বীজ তখন একটু একটু করে ডালপালা মেলতে শুরু করেছিল। পূর্ণতা যদিও জাওয়াতকে সবটাই বলতো, কিন্তু মা ভক্ত জাওয়াত মায়ের বিরুদ্ধে ওইসব কথা কিছুতেই বিশ্বাস করতে পারত না। কিভাবে পারবে? মা যে তার সামনে জিনিয়া আঞ্জুমানের মতোই পূর্ণতার সাথে ব্যবহার করত, কিন্তু পিঠ পিছে এমন ষড়যন্ত্র করত সে কোশমিন কালও চিন্তা করতে পারেনি। কত দিন গিয়েছে মেয়েটা তার পাশেই শুয়ে শুয়ে গুমরে গুমরে কাঁদত, আর সে দেখেও দেখতো না। জাওয়াত টের পেত না এমন না, কিন্তু সে এক গোলক ধাঁধায় আটকে গিয়েছিল। মাকে অবিশ্বাস করতে বিবেকে বাধত, আবার পূর্ণতাকে কাঁদতে দেখেও তার কষ্ট হতো। জাওয়াত পূর্ণতার কাঁধে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলে, আম্মা, কেন এমনটা করলো পূর্ণ? কেন আমার সুখকে আমার থেকে দূরে সরিয়ে দিল? সে তো জানতো আমার জীবনে তার পরেই তুমি প্রথম নারী। তাও কেন এমনটা করলো? আমার বিশ্বাসের এত বড় সুযোগ নিল। আমি আমার তাজওয়াদের আগমনের খবর পেলাম না। সে যখন একটু একটু করে তোমার উদরে বড় হচ্ছিল,
তখন আমি তার অস্তিত্বকে অনুভব করতে পারলাম না। সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তখন তাকে নিজের বুকে টেনে নিতে পারলাম না। সে আমাকে চিনল না পূর্ণ, তার বাবাকে চিনল না আজও। আমি তার কাছে এক ভয়ের কারণ, একজন মনস্টার আমি, আমার সন্তানের কাছে। কেন এমনটা হলো? কেন আম্মা আমাকে এত বড় শাস্তি দিল? আমি তো তার সন্তান। তাহলে আমাকে কেন এমন বিচ্ছেদের অনলে পোড়ার কারণ দিল আমার আম্মা? কেন আমি এত অন্ধবিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে সরিয়ে দিলাম? যে আম্মা আমার হাসির কারণ ছিল, আমার মন ভালো থাকার কারণ ছিল, তার জন্য আমি আজ 5 বছর ধরে রোজ রাতে অশ্রু ঝরাই। শোনো পূর্ণ, তুমি আমায় একদম মাফ করো না, একটুও না। অনেক শাস্তি দিও। শাস্তিগুলো যতই কঠিন হোক না কেন, আমি মাথা পেতে মেনে নিব। কিন্তু বিচ্ছেদের মতো শাস্তি দিও না আর। জাওয়াত পূর্ণতাকে জড়িয়ে ধরে আরো কত কথা বলে বিড়বিড়িয়ে। 5 বছর ধরে বুকে যেমন কষ্টের পাহাড় তৈরি হয়েছে, তেমনই হয়েছে কথার সমুদ্র। সে সব কথা শেষ করার জন্য আজকের পুরো রাতটাও কম পড়ে যাবে। নিজের মতো একা একা কথা বলতে বলতে ক্লান্ত, বিধ্বস্ত, ভঙ্গুর জাওয়াত কখন যে ঘুমিয়ে পড়ে তা সে নিজেও জানে না। দূরের কোথাও থেকে যখন ফজরের আজানের পবিত্র ধ্বনি ভেসে আসছে, তখনই তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করতে থাকে। একনাগাড়ে অনেকক্ষণ ফোনটা বাজার পর জাওয়াদের ঘুমটা পাতলা হয়ে আসে। সে ঘুম ঘুম চোখে পকেট হাতড়ে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরলে শুনতে পায় তার অনুগত কর্মচারী হুমায়ুন বলছে, স্যার, ফজরের আজান পড়ে গিয়েছে। একটু পরেই লোকেরা সবাই উঠতে শুরু করবে নামাজের জন্য। এখন না বের হলে পরবর্তীতে কেউ দেখে ফেলতে পারে আপনাকে। জাওয়াত ঘুমো ঘুমো গলায় বলে, মইনি আসো, আমি ব্যালকনিতে আসছি। আচ্ছা স্যার। হুমায়ুন কলটা কেটে দিলে জাওয়াত পুনরায় ফোনটা পকেটে ঢুকিয়ে শোয়া থেকে উঠে বসে। তার বিন্দুমাত্র ইচ্ছে করছে না বউ বাচ্চাকে ছেড়ে চোরের মতো আবারও পালাতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে তাকে এটাই করতে হবে। সে চলে যাওয়ার আগে পূর্ণত তাজওয়াদের মুখশ্রীতে অনেকগুলো আদর দেয়। শেষ চুম্বনটা পূর্ণতার কপালে এঁকে দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি তোমার কাছে ওয়াদা করছি, তোমার অভিমান ভাঙিয়ে খুব শীঘ্রই তোমাকে তোমার সংসারে ফিরিয়ে নিয়ে যাব। এমন একটা সকাল ভোর আবারও আসবে, যেদিন আমি লুকিয়ে না, পূর্বের মতো পূর্ণ অধিকার নিয়ে তোমাদের পাশেই থাকব। আসছি আমার সুখেরা। এই অকর্মণ্য জাওয়াত শেখ তোমাদের ভীষণ ভালোবাসে। কথাগুলো বলে জাওয়াত আর বিলম্ব করে না, চট জলদি হেঁটে ব্যালকনিতে চলে আসে। হুমায়ুনও ততক্ষণে মই ধরে নিচে এসে দাঁড়িয়েছে। জাওয়াত মই দিয়ে যখন নিচে নামছিল, তখনই শুনতে পায় কেউ একজন চেঁচিয়ে বলছে, এই কে ওখানে? মই বেয়ে কে উপরে উঠছে? দাঁড়াও দাঁড়াও। জাওয়াত ও হুমায়ুন উভয়েরই পিলে চমকে ওঠে। জাওয়াত ভয় পেয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকটা সিঁড়ি থেকে ধপাস করে পড়ে যায়। হুমায়ুন তাকে উঠিয়ে দাঁড় করাতেই জাওয়াত বলে ওঠে, ভাগ পাগলা, ভাগ। না হলে আজ দুজনেরই কপালে গণধোলাই আছে। আজ রাত দুপুরে একটা মেয়ের রুম থেকে বের হওয়ার জন্য। কথাটা বলেই জাওয়াত উঠে পড়ে দে দৌড়। হুমায়ুন ও মই সেখানেই ফেলে তার স্যারের পেছন ছুট লাগায়। বেচারা এমন চুরিচামারি আগে কখনোই করেনি। স্যারের পাল্লায় পড়ে আজ প্রথমবার করলো। এদিকে মিস্টার আহনাফ আহমেদ তাদের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে চিল্লাতে থাকে, এই, কে কোথায় আছো? চোর ঢুকেছে রিসোর্টে। আমার পূর্ণতা মায়ের রুমে চোর ঢুকছে। ফজরের সময় হয় রিসোর্টের অনেক স্টাফই উঠে পড়েছিল। তারা আহনাফ সাহেবের চিৎকার শুনে ছুটে বের হয়ে আসে। গার্ডেনে কাউকে না পেলেও পূর্ণ তার রুমের নিচে একটা মই পায়। একমাত্র পূর্ণত তাজওয়াত বাদে রিসোর্টের সবাই উঠে গিয়েছে। একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে। রিসোর্টের যেই দুজন গার্ড ছিল, তারাও এমনটা হয় ফেঁসে গিয়েছে এক প্রকার। তারা যদি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করত, তাহলে চোর কেন, চোরের ছায়াও প্রবেশ করতে পারত না রিসোর্টে। যাক, আপদ বিদায় হলো। হ্যাঁ রে ছোট, রাজুকে বলি সেই শুক্রবার আমাদের এলাকার মসজিদের হুজুরকে বাড়িতে আসতে বলতে। একটা মিলাদ দিয়ে সকল কালো ছায়া বাড়ির উপর থেকে সরাতে হবে। ডাইনি অবশেষে বিদায় হলো। মাছ দিয়ে ফোড়ন কেটে সেজো যা বলে ওঠে, যে এই বড় ঘরে বিয়ে হয়েছে ওই মুখপুরীর, দেখো না কয়দিন সংসার করতে পারে। আমার তো মনে হয় ওর শ্বশুর বাড়ির কেউই ওর কীর্তিকলাপের কথা জানে না। জানলে এমন আজাবকে কি কেউ নিজেদের ঘরে নিতে চাইতো? তার উপর একটা মেয়েকে এতিম করেছে, একজন মেয়ের সংসার ভেঙেছে।
ওর জন্য জাওয়াদের স্ত্রীর সন্তান আজ 5 বছর ধরে আলাদা থাকছে। আমার তো এসব মনে পড়লেই মন চায় কবর দিয়ে ফেলি আমার মেয়েকে। আমার মেয়ে হলে তাই করতাম। নারী জাতির কলঙ্ক। আর শারমিনটাই বা কেমন মা? নিজের ছেলের বউকে এমন করে কেউ ভাগায়? জাওয়াদের পায়ের যোগ্যতার এই 2 টাকার ভাতিজি। সেই মেয়ে কত বড় ঘরের মেয়ে ছিল। রূপে গুণে ঐশ্বর্যে কোনো অংশে কম ছিল না। কিন্তু তার মন আটকালো এই মুখপুরীর উপর। নিজের সাজানো সংসারটা ছারখার করে দিল একেবারে। ঠিক বলেছিস সেজ। সেদিন হলুদে জাওয়াদের ছেলেটা আঞ্জুর বরের ভাই বোনদের সাথে এসেছিল তো। বাচ্চাটা থেকে নজর ফেরানো দায়। জাওয়াদের গায়ের রংটা তো কালো। বাচ্চাটা কি দুধের মতো ফর্সা হয়েছে? নিশ্চয় মায়ের মতোই হয়েছে। কিছুটা ফেস কাটিং জাওয়াদের সাথেও মিলে যায়। আহারে, অমন ফুলের মতো একটা বাচ্চার মুখ দেখলেই তো মন চায় বউকে টেনে আদর করতে। কিন্তু জাওয়াদের বউ নাকি ধরতেই দেয় না কাউকে। কাল বাচ্চাকে নিতে চেয়েছিল নাকি জাওয়াদ। ওর বউ সবার সামনে লাগিয়েছে এক চড়। ঠিকই আছে, দিবে কেন নিজের কষ্টের ধনকে? যখন মায়ের কথায় নেচে বউকে বাসা থেকে বের করে দিয়েছিলি, তখন মনে ছিল না? আজ বাদে কাল বউ পোয়াতে হলে বাচ্চাটার কি হবে? এখন বাচ্চা বাচ্চা করে হে দিয়ে মরছিস কেন? পাশ দিয়ে মেজো যা বলে ওঠে, আরে ওরই বা দোষ কোথায়? যাওয়াটা মায়ে নেওটা সেটা তো সবারই জানা। ওর মাই তো ওর ওপর বউকে বের করতে কত কিছু করেছে, মনে নেই তোমাদের? তা বলেছিস, ভাইজের জন্য কত কিছু করলো। এখন নিজের পেটের সন্তানরাই বছরের পর বছর চলে যায়, কিন্তু মা বলে ডাকে না। মায়েরা চাইলে কি না পারে? যেই মা সন্তানের সুখের জন্য হাসতে হাসতে বিষও গিলে নিতে পারে, সে সামান্য কথা না রাখতে পারতো না? ও কি পারতো না ভাইজিকে বুঝিয়ে সুঝে অন্য কোথাও বিয়ে দিয়ে নিজের ছেলের বউটাকে নিয়ে সংসার করতে? এত কিছু করে কি হলো? তার এত আদরে ভাইজি তো ঠিকই আরেক জায়গায় বিয়ে করে নিল। আমি তোদের বলে দিচ্ছি, এই মেয়ে ওই ছেলেকে নিশ্চয়ই ফাঁসিয়েছে। না হলে ওর কি যোগ্যতা আছে অত বড় বাড়ির বউ হওয়ার? মাঝ দিয়ে শারমিনের একুলো গেল, ওকুলো গেল। বড় যা কথাটি শেষ করতেই অপর দুই যা হাসতে শুরু করে দেয়। অন্যদিকে চাচিদের এহেন কথায় আঞ্জুমানের খারাপ লেগেও লাগে না। এসব তার সয়ে গিয়েছে এই 5 বছরে। সে এসেছিল শেষবারের মতো চাচিদের থেকে বিদায় নিতে। কিন্তু রান্নাঘরে প্রবেশের পূর্বে এ সকল কথাবার্তা তার কানে আসে, আর তার পা ওখানেই থেমে যায়। যে আঞ্জুমান 5 বছর আগেও সকলের নয়নের মণি ছিল, সে আজ তাদের কাছে ডাইনির সমতুল্য। হবেই না বা কেন? কাজগুলোই তো সে এমনই করেছে। 5 বছর আগে সে তার ফুফুর সাথে মিলে ওই জঘন্য কাজটার কথা যখন জানাজানি হলো, সবাই তার ফুফুকে যেমন কথা শুনিয়েছে, তেমনি আঞ্জুমানকেও ছেড়ে দেয়নি। বিয়েটা যেমনই হোক। পূর্ণতা অত বড় বাড়ি ছেড়ে এসে বেশ ভালোভাবে মানিয়ে নিচ্ছিল জাওয়াদদের পরিবারে। কিন্তু তাদের ফুফু ভাতিজির এমন ঘৃণ্য ষড়যন্ত্রের দরুন মেয়েটা শ্বশুরালয় থেকে বিতাড়িত হলো তো। সেই সাথে পরে জানা যায় মেয়ের কষ্ট সইতে না পেরে তার বাবাও মারা গিয়েছে। এসব শুনে জাওয়াদের বাবা পারে না লজ্জায় ঘৃণায় মরে যেতে। শান্তশিষ্ট ভদ্রলোকটা সেবার এত রেগে গিয়েছিল যে স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিল। তাকে বোঝাতে চেয়েছিল, দেখো, অন্যায়ভাবে একজন মেয়ের সংসার ভেঙে দিলে কেমন লাগে। বেশ কয়েক মাস বাপের বাড়ি ফেলেও রেখেছিলেন। পরে অনেক কষ্টে জাওয়াদের দাদা বাড়ির সকলে ও তার নানা বাড়ির সকলে বুঝিয়েছেন মিস্টার শেখকে। তারপর প্রায় 1 বছরের কাছাকাছি সময় পর মিসেস শেখকে নিজের সংসারে নিয়ে গিয়েছে মিস্টার শেখ। বলে রাখা ভালো, জাওয়াদের দাদা আর তার নানা অতি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই তো জাওয়াদের নানা নিজের একমাত্র মেয়েকে দূরে কোথাও বিয়ে দিবেন না ভেবে তার প্রাণপ্রিয় বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। তাদের বাড়িও পাশাপাশি। মিসেস শেখ ছিলেন 4 ভাইয়ের একমাত্র বোন। পরপর 4 জন ছেলে হওয়ার পর তার বাবা মা অনেক মান্যতের পর একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। বাবা মা ও 4 ভাইয়ের আদরের দুলালি ছিলেন সে। মিসেস শেখের বেশি সখ্যতা ছিল তার ছোট ভাইয়া অর্থাৎ আঞ্জুমানের মরহুম বাবার সাথে। সেই ভাইয়ের মৃত্যুর পর সে এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। ভাই মরে যাওয়ার 1 বছর পরই সে নিজের প্রিয় ভাইয়ের একমাত্র কন্যাকে নিজের কাছে রাখার জন্য তার ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন। কিন্তু পরবর্তীতে তার হয়ে ওঠে না পূর্ণতার জন্য। মিসেস শেখ ভাইয়ের মেয়েকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করতে গিয়ে এতটাই উন্মাদ হয়ে গিয়েছিলেন যে
নিজের ছেলেকে বিরহের আগুনে ঠেলে দিতেও কুণ্ঠিত হননি। কিন্তু সময়ের চাকা ঘুরে গিয়েছে। আঞ্জুমান পা ঘুরিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ির বাকিদের থেকেও নামে মাত্র বিদায় নিয়ে আসে। সে প্রচন্ড অহংকারী একটা মেয়েতে পরিণত হয়েছে বর্তমানে। এই নামে মাত্র বিদায় নেওয়ার কারণ হলো আরিয়ান যাতে ওকে সন্দেহ না করে। আঞ্জুমানকে নিয়ে আরিয়ান বাড়ি থেকে বেরিয়ে যেতে সবাই বড় করে হাঁফ ছাড়ে, যেন কোনো ঘোর কালো ছায়া থেকে মুক্তি পেল তারা সকলেই। ম্যাম, মিসেস আরিয়ানের বাড়ির আশেপাশে খোঁজখবর নিয়ে জানতে পেলাম মিস্টার আরিয়ান ও তার ওয়াইফের বিয়েটা নাকি পারিবারিকভাবে হয়েছে। আবার কয়েকজন বলল মিসেস আরিয়ানের সাথে মিস্টার আরিয়ানের রিলেশন ছিল। দুটো মতামতই ও এলাকায় বেশ কয়েকজনের থেকেই পেয়েছে। কথাটা শুনে পূর্ণতার কপালের ভাঁজ গভীর হয়। তার শহুরে ভাই শহরের এত স্টাইলিশ মডার্ন মেয়ে রেখে এমন অস্পারা গায়ের মেয়েকে কেন বিয়ে করলো? আর তার বড় মাও কি করে এমন মধ্যবিত্ত একটি ফ্যামিলির মেয়েকে নিজের পুত্রবধূ বানানোর জন্য প্রস্তাব দিল? এটা কি আদৌ অ্যারেঞ্জ ম্যারেজ? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। পূর্ণতা নিজের ভাবনায় বিভোর হয়ে যায়। তার ভাবনায় ছেদ পড়ে তার যক্ষের ধনের ডাকে। তাজ কার্টুন দেখা থেকে বিরত রেখে মাকে বলে, মাম্মা, আম কিন্ডা হাংরি রাইট নাও। পূর্ণতা ছেলের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বর্তমানে হাইওয়েতে আছে, ঢাকায় ফিরছে সকলে। কোনো রেস্টুরেন্ট বা দোকানও নেই। সে টনিকে জিজ্ঞেস করে, কোনো রেস্টুরেন্ট বা হোটেল মোটেল আছে আশেপাশে টনি, দেখো তো জিপিএসে। তার সে একটাই খেয়েছে, এখন 5টা বাজে, আমারও ক্ষুধা পেয়েছে। টনি জিপিএসে দেখে বলে, ম্যাম, আর 10টা মিনিটের দূরত্বে একটা ছোট হোটেল আছে, ওইখানে গাড়ি রাখবো? রেখো। তারা 10 মিনিটের মাঝে সেই হোটেলে এসে পৌঁছায়। একটা সিটে ব্যাগ রেখে পূর্ণতা তাজাদকে হোটেলের ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে নিয়ে আসে। সে আসার পর টনিও গিয়ে ফ্রেশ হয়ে আসে। টনি আসার পর একজন ওয়েটার মেনু কার্ড এগিয়ে দেয় তাদের কাছে। পূর্ণতা বেছে বেছে কম তেল ঝালওয়ালা খাবার অর্ডার দেয়। খাবারের মধ্যে সে সাদা ভাত, ডাল, চিংড়ি মাছের মালাইকারি এসব অর্ডার দেয় তাজওয়াদের জন্য, আর নিজেদের জন্য মাছ ভাত নেয়। ওয়েটার চলে যেতেই পূর্ণতা টনিকে বলে, আমাদের নিয়ে তো টেনশন নেই, কিন্তু এই লাট সাহেবের আবার হোটেলের খাবার সহ্য হয় কিনা ওপরওয়ালাই জানে। ফুড পয়জনিং না হলে হাজার শুক্রিয়া। তুমি জানো, আমি লোহাও খেয়ে হজম করে নেওয়া পাবলিক, আর আমার পেট থেকে বের হয়েছে এক লাট সাহেব। সে এটা খাবে তো ওটা খাবে না, ওটা খাবে তো এটা খাবে না। কি একটা অবস্থা ভাবো একবার। টনি তার কথা শুনে মিটমিটিয়ে হাসতে থাকে। অন্যদিকে তাজ কিছু কিছু বুঝতে পারে তার মায়ের কথা। তার টনি আঙ্কেলের কাছে যে তার মা তার নামে বিচার দিচ্ছে, সে এটা বুঝতে পারে। এবার টনি আঙ্কেল কানাডা ফিরে গিয়ে যদি তার ফ্রেন্ডদের এসব বলে দেয়, তাহলে তার প্রেস্টিজ নষ্ট হবে না? টনি আঙ্কেলের পেটে কিছু থাকে নাকি যখন সে বলতে শুরু করে? এসব ভেবে সে মুখ গোমড়া করে পূর্ণতার কোলের উপর থেকে নেমে গিয়ে পাশের চেয়ারে বসে অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। পূর্ণতার ছেলে রেহেন অভিমানে থতমত খেয়ে যায়। এই ছেলে বুঝলো কিভাবে সে তার নামে নিন্দামন্দ করছে? তাজ বাংলা কথা অতটা ভালো করে বোঝে না। জন্মের পর থেকে বিদেশিদের সান্নিধ্যে থাকার দরুন তার মাতৃভাষায় এখনো তার অতটা আয়ত্তে আসেনি। পূর্ণতা ছেলের কাছে গিয়ে তাকে টেনে আবারও কোলে তুলে নিতে চায়, কিন্তু তাজও আর জেদ ধরে সিট খামচে বসে থাকে। পূর্ণতা জোর খাটিয়ে না পেরে এবার কথার মাধ্যমে ছেলেকে নিজের কাছে আনতে চায়। সে আদুরে গলায় বলে, কি হয়েছে বাবা, তুমি মায়ের কোল থেকে নামলে কেন? আসো, মামামের কোলে আসো। তাজওয়াদ মায়ের কথায় কোনো উত্তর দেয় না, বরং আগের মতোই মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়েই থাকে। পূর্ণতা আরো কয়েকবার তাকে কোলে আসতে বলে, কিন্তু তাজওয়াদ আসে না। পূর্ণতা এবার বিরক্ত হয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড তাজ, জেদ করছো কেন শুধু শুধু? কোলে আসতে বলছি না কখন থেকে? আসো, মামামের কোলে এসো। এবার তাজওয়াদ মুখ খুলে। সে ঠোঁট কাঁপিয়ে চোখে অশ্রু নিয়ে এসে বলে, তাজ তো পচা বয়, তোমার আমাকে কোলে নেওয়া লাগবে না, তুমি নিউ বেবি এনে তাকে কোলে নিও। তাজ তো এতা কায় না, উতা কায় না, নিউ বেবি চপকাবে। তখন আর তেমাল টনি আঙ্কেলের কাছে বিচাল দেওয়া লাগবে না। টনি আঙ্কেলও আমার ফ্রেন্ডদের বলে দিবে না, আর আমারও প্রেস্টিজ নষ্ট হবে না।
টনি আঙ্কেল তো বলা শুরু করলে টেরেনের মতো বলতেই থাকে। তাজাদ প্রত্যক্ষভাবে পূর্ণতা ও টনি দুজনের নামে অভিযোগ পেশ করলো। পূর্ণতা ছেলের কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এইটুকু ছেলের প্রেস্টিজ নিয়ে কত টেনশন! বাবা গো বাবা! আর সে এই বয়সে দারুণ চঞ্চল কিশোরী ছিল। একে খামচাতো, ওকে মাটির ছুরি দিয়ে নোংরা করে দিত, ওকে মেরে ভর্তা করে দিত। এলাকার প্লেগ্রাউন্ডগুলোতে তার আলাদাই একটা প্রভাব ছিল। এসব তার অতটা ভালো করে মনে না থাকলেও তার বাবা আগে এসব প্রায়ই বলে খেপাতো। টনি এসব শুনে হা হা করে হেসে দেয়। পূর্ণতাও হাসতে নিয়ে গিয়ে দেখে তার ছেলে মুখটা এবার সেই সিরিয়াস করে রেখেছে। সে যদি হাসে তাহলে এবার সত্যি সত্যি চোখে ধরে রাখা অশ্রুগুলো ছেড়ে দিবে। পূর্ণতা নিজের কান দুই হাত দিয়ে ধরে কিউট ফেস করে বলে, আম সরি সোনা, মামা ভুলে মিস্টেক করে ফেলেছে। আমি নালিশ করে দিলাম বলো, আমি জাস্ট কথার কথা বললাম। ভালো করেছ। এখন টনি আঙ্কেল আমার ফ্রেন্ডদের বলে দিক। ছোট বাচ্চাটা অভিমানের চোটে অলরেডি চোখের পানি ছেড়ে দিয়েছে। পূর্ণতা এবার ছেলের চোখের পানি দেখে আর শান্ত থাকতে পারে না। সে এবার শক্তি খাটিয়ে ছেলেকে নিজের কোলে নিয়ে আসে। তারপর বলে, আম রিয়েলি ভেরি সরি বাবু। মামা আর কখনো এসব সিক্রেট কথা কাউকে বলবো না। আর এই টনি, তুমি যদি আমার ছেলের এই সিক্রেট কাউকে বলেছ, তাহলে তোমাকে বাংলাদেশে ফেলে চলে যাব। এটা টপ সিক্রেট বিষয়, বুঝেছ? পূর্ণতা টনিকে শাসানোর মতো করে কথাগুলো বলে। টনি বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলে, জি ম্যাম, বুঝেছি। কে বলেছে তাজত পচা ছেলে? সে কত ভালো ছেলে। তার মাকে প্রোটেক্ট করে পচা লোকদের থেকে। এটা আর কয়টা ছেলে পারে? আমি তো একমাত্র তাজত কি দেখেছি। টনি আর পূর্ণতা মিলে অনেক কষ্টে তাজদের অভিমান ভাঙায়। তারপর খাবার আসতেই পূর্ণতা খাইয়ে দিতে থাকে। পূর্ণতা তাজতকে খাওয়াতে খাওয়াতে আনমনে বলে বসে, অভিমানের দিক দিয়ে একদম বাবার ওপর গিয়েছে এই ছেলে। কিছু হলেই কথা বলা বন্ধ করে দিয়ে আমার জান নিয়ে টানা লাগিয়ে দিবে। তার কথা শুনে টনির খাওয়া থেমে যায়। সে অবাক দৃষ্টি নিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। তাজওয়াত তার কোলে থাকায় সে সহজে মায়ের কথা শুনতে পায়। সে মুখের ভাতটুকু গিলে নিয়ে বলে, বাবা কি মাম্মা? আমি কার ওপর গেলাম আবার? আমি তো কোথাও যাইনি। এই তো তোমার কোলে বসে আছি। তাজওয়াদের কথা শুনে পূর্ণতা খেয়াল হয় সে কি বলে ফেলেছে। নিজের এহেন বোকামির জন্য মনে মনেই থাপ্পড় মারে নিজেকে সে। তাজওয়াদ আবারও জিজ্ঞেস করে, মাম্মা, বলো না, বাবা কি? পূর্ণতা নিজেকে সামলে নিয়ে বলে, বাবা কিছু না সোনা, এখন চুপচাপ খাও। কিন্তু তুমি যে আমাকে বাবা চুনা, আব্বু এসব বলো, কিছু না হলে বলো কেন? তাজওয়াদের প্রশ্ন শুনে টনি মুখ নামিয়ে আবারও খেতে থাকে। পূর্ণতা আরো একবার থমকে যায় তাজওয়াদের প্রশ্ন শুনে। সে কি বলবে ভেবে পায় না। সে তো আর বলতে পারছে না, বাবা হলো তোমার জন্মদাতা, যার কারণে তুমি এই দুনিয়ায় এসেছিলে। এসব বললে তাজওয়াত তার বাবাকে দেখতে চাইবে, তার আদর পেতে চাইবে। তখন কি করে পূর্ণতা তাজওয়াতকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দিবে? তার যেই বাবা তার মাকে চরিত্রহীন অপবাদ দিয়ে বের করে দিয়েছে, তার সাথে কি করে পরিচয় করিয়ে দিবে তাজওয়াতকে? তাজওয়াত আরো জেদ ধরতে থাকে বাবা শব্দটার মানে জানার। প্রথমেই বলা হয়েছে তাজওয়াত এমনিতে শান্তশিষ্ট, ভদ্র বাচ্চা হলেও তার সকল জেদ, আবদার, দুষ্টুমি তার মায়ের কাছে। আর মা ছাড়া তার আছেই বা কে যার কাছে এসব করবে? পূর্ণতা বহুভাবে কথাটা টলাতে চায়, কিন্তু বিষয়টা তাজওয়াদের কাছে স্পষ্ট না হওয়া অবধি সে গো ধরে বসে থাকে, সে খাবে না। এবার বলল পূর্ণতা মাইনকার চিপায়। কি বলবে, কি বলবে ভাবতে ভাবতে হুট করে পূর্ণতা বলে, বাবা মানে আমি। তাজওয়াদ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, তুমি? কিন্তু তুমি তো মাম্মা, বাবা হলে কিভাবে? পূর্ণতা তাজওয়াদের মুখে আরেক লোকমা ঢুকিয়ে দিয়ে বলে, বাবা মানে সকল আবদারের ঝুড়ি, খেলার সাথী, রাতে ঘুম না আসলে তার বুকে শুয়ে শুয়ে অফুরন্ত সময় গল্প শোনা, ঝড়ের রাতে বাবার বুকে ঘাপটি মেরে বজ্রপাতের শব্দকে ভয় না পাওয়া, কোনো টেনশন নির্বিঘ্নে তাকে সব উগরে দেওয়া যায় সেই মানুষটা। এখন বলো তাজওয়াত, এগুলো কার সাথে করে? তাজওয়াত চঞ্চল গলায় বলে, মাম্মার সাথে, মাম্মারের সাথে। পূর্ণতা আরেক লোকমা ভাত তাজওয়াতকে খাইয়ে দিতে দিতে মুচকি এসে বলে, তাহলে বাবা হলো নাকি মাম্মা? হুম, লক্ষ্মী বাচ্চার মতো তাজওয়াত উত্তর দেয়। পূর্ণতা ছেলের কপালে চুমু দিতে বলে,
তাজওয়াদের মাম্মাও আমি, বাবাও আমি। বুঝেছেন লাট সাহেব? পূর্ণতা ছেলেকে খেপাতে লাট সাহেব বলে সম্বোধন করে। কিন্তু এবার তাজওয়াত রাগে না। সেও মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সব ঘটনা মিটমাট হয়েও হয় না। তখনই পেছনের টেবিল থেকে একটা পুরুষালী গলায় শোনা যায়, মিথ্যে বলছো কেন ডিয়ার তাজওয়াদের মাম্মা? তুমি তাজওয়াদের মাম্মা হলো, তাজওয়াদের বাবা যে আমি। আমাকে ছাড়া তাজওয়াদ আসলো কিভাবে? আকাশ থেকে টপকেছে তোমার পেটে? আকস্মিক এমন ঠোঁট কাটা কথা শুনে বেচারা টনির ভাত তালুতে উঠে যায়। জাওয়াদের পাশে বসে হুমায়ুনও খুব খুব করে কাশতে থাকে। পূর্ণতাও বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। কথাটা শুনে পূর্ণতা চিনতে একটুও কষ্ট হয় না ব্যক্তিটিকে। জাওয়াত পেছনের টেবিল থেকে উঠে এসে পূর্ণতার পাশের খালি চেয়ারটিতে বসে পড়ে। ঠোঁটের কোণে ঝুলে আছে এক নির্লজ্জ হাসি। তাকে নিজেদের পাশে বসতে দেখে পূর্ণতা ও তাজওয়াত দুজনেই ভ্রু কুঁচকে তাকায়, যেন তারা মহা বিরক্ত জাওয়াতকে দেখে। জাওয়াত তাদের ভ্রু কুঁচকানো দেখে নিজেও ভ্রু কুঁচকে নেয়। মনে মনে বিড়বিড়ায়, এরা দুই মা ছেলে, বাপ কা বেটা, প্রবাদ পুরোই পাল্টে দিয়েছে। এদের দুজনের জন্য বলা ঠিক হবে মা কা বেটা। একদম মায়ের কার্বন কপি হয়েছে প্যাটেরটা। তাজওয়াত নাক ফুলিয়ে জিজ্ঞেস করে, এই মাস্টার, তুমি এখানে কিনো? আর আমার মাম্মাকে মিথ্যু বলছো কেন? আমার মাম্মা কোনো মিথ্যু কথা বলে না, বুঝছো? চোখগুলো বড় বড় করে আঙুল উঁচে এক প্রকার শাসিয়ে কথাটা বলে তাজওয়াত। ভাবটা এমন যেন তার মাকে আরেকবার মিথ্যে বললে সে ঝাঁপিয়ে পড়বে জাওয়াদের উপর। জাওয়াত ছেলের মুখে মনস্টার সম্বোধন শুনে মনে মনে বেশ কষ্টই পায়। একটা ভুল তাকে আরো কত কাঁদাবে, আর কত কষ্ট, গ্লানির পরিমাণ বাড়িয়ে দিবে সে ভেবে পায় না। এজন্যই বোধহয় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 5 বছর আগে যদি ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করত, তাহলে আজ তার সন্তান তাকে মনস্টার হিসেবে চিনত না, বরং নিজের জন্মদাতা হিসেবেই চিনত। তাদের সকলের একটা সুখের সংসার হতে পারত। কিন্তু সবকিছুই হতো, পারত শব্দগুলো আটকে রয়েছে। হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জাওয়াত জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে তুলে তারপর হুট করে ছেলের কপালে মাঝ বরাবর যেখানে একটু আগে পূর্ণতা চুমু দিয়েছিল, সেখানে একটা চুমু দেয়। তার এমন কাজে পূর্ণতা ও তাজওয়াত দুজনেই থতমত খেয়ে যায়। তারা ভাবতেও পারেনি বজ্জাত লোকটা এমন কাজ করবে। তাজওয়াদের কপালে চুমু এঁকে দেওয়ার পর জাওয়াত হাসি হাসি মুখে বলে, তোমার মামা মিথ্যে বললে সেটা বলবো না। আমি তো বলিনি তোমার মাম্মার সবগুলো কথাই মিথ্যে। আমি জাস্ট যেটা মিথ্যে বলেছি সেটাই শুধরে দিয়েছি। তাজওয়াত তাড়াহুড়ো করে মায়ের ওনার আঁচল টেনে নিজের কপাল মুছতে নিলে জাওয়াত আবারও ফোড়ন কেটে বলে, একটু আগে না তোমার মাম্মা এখানে আদর দিয়েছিল তোমায়? তুমি তোমার মাম্মামের আদর মুছে দিবে? তার মানে তুমি তোমার মাম্মাকে ভালোবাসো না? জাওয়াতের কথা শুনে তাজওয়াত হাত থামিয়ে দেয়। মুখটা গম্ভীর করে নিয়ে মায়ের মুখের দিকে তাকালে দেখতে পায় তার মায়ের মুখটাও কেমন গম্ভীর করা। তার মানে তার মাম্মার খারাপ লাগবে এই কাজটা করলে। ছোট তাজওয়াত জাওয়াদের কথার প্যাঁচ ধরতে পারে না, তাই সে আর চুমু দেওয়া জায়গাটা মুছে না। এবার পূর্ণতা নিজেই মুখ খুলে সে শক্ত গলায় বলে, এই দুনিয়ায় তাজওয়াদের তার মাম্মা ব্যতীত আর কেউ নেই। তার মাম্মারও তাজওয়াত ব্যতীত আর কেউ নেই। সো মিথ্যে বলার কিছুই নেই। এখন দয়া করে বিদে হন। সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। দুঃখিত ডিয়ার আমার বাচ্চার মা, এই দয়াটা করতে পারলাম না। তুমি সিন ক্রিয়েট করলে আমি বসে থাকবো নাকি? আমিও তোমার সাথ দিব। আর কে বলল তোমাদের কেউ নেই? তাজওয়াদের মাম্মা ব্যতীত তার বাবা আছে, একজন ইয়াং দাদা ভাই, আর বিউটিফুল দাদিমণি আছে, একটা সুইট কিউট ফুফি আছে। এত এত আপনজন থাকতে তুমি বলছো কেউ নেই? এমন আপনজন নামক কালসাপ থাকার চেয়ে একা একাই আমরা বেশ আছি, মা ছেলে। নিজের হাতে ঘা লাগলে এসব তথাকথিত আপনজন ছোবল মারতে দুইবার ভাববে না। তা তাজওয়াদের মাম্মার 5 বছর আগে বেশ ভালো করে জানা হয়ে গিয়েছে। জাওয়াদের বুকে আরো একটা বান এসে আঘাত করে। কথার আঘাত হলো বড় আঘাত। শরীরের আঘাত একসময় শুকিয়ে গেল, কথার আঘাত রয়ে যায় বছরের পর বছর। মাঝে মধ্যে নিস্তব্ধ একাকী রাতে সেসব কথা মনে পড়লে নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয়। সেই কষ্টটা এখন জাওয়াদের হচ্ছে। সে বিষাদময় দৃষ্টি নিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে উক্ত কথাটা বলে পূর্ণতা জাওয়াদের থেকে চোখ সরিয়ে নেয়। কথা বললেই কথা বাড়বে,
পূর্ণতা খেয়াল করে দেখে টনির খাওয়া শেষ। তাজাদ আর খাবে না বোধহয়। সে হাত ধুয়ে পার্স থেকে টাকা বের করে টনিকে দিয়ে বলে, খাওয়া শেষ করে গাড়িতে আসো, আমরা উঠছি। টনি হুড়মুড়িয়ে বলল, ম্যাম, আপনি তো কিছুই খেলেন না, কিছু খেয়ে নেন। যা বলছি তাই করো। ইদানিং আমার কথার ওপর কথা বলতে শিখে গিয়েছ। কথাটা শুনতে বেশ রুড লাগলেও টনি কষ্ট পায় না। টনি তো পূর্ণতাকে বেশ ভালো করে জানে। মেয়েটা উপর দিয়ে সকলকে দেখাবে ইস্পাতের ন্যায় কাঠিন্যতা, কিন্তু ভেতরে যে কত নরম একটা মন নিয়ে চলে সে খুব কম লোকই জানে। ভালোবাসার কাঙালি এই মেয়েটাকে একটু ভালোবাসা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলি ঝরঝরিয়ে নিজের সব কষ্ট বলে দেয় সামনের লোকটিকে। পূর্ণতা তাজওয়াতকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। জাওয়াদও তার সাথে সাথে উঠে দাঁড়ায়। সে বেশ ভালো করে বুঝতে পারছে তার আগমনে পূর্ণতার না খাওয়ার কারণ। জাওয়াত পূর্ণতাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ পূর্ণ, আমার ওপর রাগ করে না খেয়ে চলে যেও না। আমি সত্যি বলছি, আর একটা টু শব্দ করব না। প্লিজ খেয়ে নাও। পূর্ণতা জাওয়াতকে অস্পষ্ট অবজ্ঞা করে বলে, নিজেকে এত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। আপনি এমন কেউ নন যার জন্য আমি নাওয়া খাওয়া ছেড়ে রাগ অভিমান করে বসে থাকব। প্লিজ 5 বছরের আগের দিনগুলো থেকে বেরিয়ে আসুন। তখন আপনি আমার লাইফের অনেক বড় কিছু থাকলো। নাও ইউ আর নাথিং টু মি। কথাটা শেষ করে সে হনহনিয়ে বেরিয়ে যায় হোটেল থেকে। জাওয়াতও তার পেছন পেছন ছুট লাগায়। পূর্ণতা গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকবে, তখনই জাওয়াত পেছন থেকে এসে শক্তি খাটিয়ে দরজাটা বন্ধ করে দেয়। পূর্ণতা প্রচন্ড বিরক্ত বোধ করতে থাকে জাওয়াতের কাছে। মানে আছে এখন আমার নিব্বাদের মতো করার? সে তো চলে এসেছে তাদের সাজানো গোছানো সংসার থেকে। ভালোই তো আছে তারা মা ছেলে। তাহলে এখন তাদের এত সমস্যা কোথায়? এত ভালোবাসি ভালোবাসি করে হেদিয়ে মরছে কেন? পূর্ণতা রেগে মেগে বলে, সমস্যা কোথায় আপনার? আমাকে একটু বলবেন। কেন এমন আমাদের পেছনে পড়ে আছেন? আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে? পাকা ধানে মই না দিল মন চুরি করে ঠিকই পালিয়ে যাচ্ছ। আমার মনটা আমায় দিয়ে যাও। মস্করা করছেন আপনি আমার সাথে? মস্করা তো আমার ভাগ্য আমার সাথে করছে। না হলে তুমি বা আমার প্রেমে কেন পড়বে? আর আমার মাই বা কেন আমার বিশ্বাসের এমন ফায়দা নিবে? তোমরা দুই নারী তো ঠিকই নিজেদের মন মর্জি আমার উপর চাপিয়ে দিলে। কখনো জানতে চেয়েছো আমি কি চাই? তুমি ভালোবেসে জোর করে আমার লাইফে ঢুকলে। আমার মা নিজের কথা রাখতে তোমায় আমার থেকে দূরে করে দিল। দুজনেই আমাকেই বেছে নিলে নিজেদের কার্য সিদ্ধি করার জন্য। তোমরা দুজনেই আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। আর তোমরা দুজনেই আমাকে কষ্ট দিচ্ছ। এমন কষ্ট যেটা আমাকে বাঁচার ইচ্ছেকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে। জাওয়াদের গম্ভীর গলায় করা অভিযোগগুলো পূর্ণতা মস্তিষ্কে সে ধাক্কা দেয়। জাওয়াদের দিক দিয়ে সেও সঠিক, কিন্তু তাই বলে সে 5 বছর আগের কথা ভুলে যাবে? এতই সহজ? পূর্ণতা ও জাওয়াদ একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে যতক্ষণ না টনি এসে তাদের ধ্যান ভঙ্গ করে। টনি বলে, ম্যাম চলুন। তাদের ধ্যান ভঙ্গ হলে দেখতে পায় টনি ইতিমধ্যে গাড়িতে উঠে বসেছে। পূর্ণতাও আর সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসে। জাওয়াদের চোখের সামনে দিয়ে চলে যায় পূর্ণত ও তাজওয়াতকে বহনকারী গাড়িটি। জাওয়াদ শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখতে থাকে নিজের সুখের উৎসদের গমন। হুমায়ুনা ইতিমধ্যে স্যারের পাশে এসে দাঁড়িয়েছে। জাওয়াদ পূর্ণ তাদের গাড়িটির দিকে ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটি দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। গাড়িটি একসময় মিলিয়ে যেতে জাওয়াদও ক্লান্ত পায়ে হাঁটা দেয় নিজেদের গাড়ির উদ্দেশ্যে। সে গাড়িতে উঠে বসতে হুমায়ুনও চটপট করে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। জাওয়াদ নিজের পাশে জানালা খুলে নিয়ে একটা সিগারেট ধরায়। পরপর 3টা সিগারেট এসে এক ধ্যানেই শেষ করে ফেলে। যেই জাওয়াত সিগারেটের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারত না, সে বর্তমানে একজন চেইন স্মোকার হয়ে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা সিগারেটকে সাথে নিয়ে দিব্যি কাটিয়ে দিতে পারবে। দূরের কোনো মসজিদ থেকে মাগরিবের আজান পড়তেই জাওয়াদ হাতে থাকা সিগারেটের শেষ অংশটুকু ফেলে দেয়। তারপর গাড়িতে পূর্ব থেকেই থাকা মাউথওয়াশ দিয়ে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে এক মসজিদে ঢুকে উত্তম রূপে অজু করে এক কোণায় নামাজে দাঁড়িয়ে পড়ে। হুমায়ুন জায়গা না পাওয়ায় তার থেকে একটু দূরে নামাজে দাঁড়িয়েছে। হুমায়ুন নামাজ শেষ করে দেখে বাকি মুসল্লিরা নামাজ শেষ করে নিজেদের কাজে চলে যাচ্ছে। কেউ বা জিকির করছে, কেউ বা তেলাওয়াত করছে, কিন্তু জাওয়াদের নামাজ এখনো শেষ হয়নি। 2 হাত যে তুলেছে মোনাজাতের সময় তা এখনো উঠানো।
হুমায়ুন তার পেছনে গিয়ে বসলে শুনতে পায় এক পুরুষের আকুতি ভরা আবেদন ও কান্নার শব্দ। জাওয়াত কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলেছে মোনাজাতে, কিন্তু তাও থামছে না। এমনটা আজ নতুন কিছু না হুমায়ুনের কাছে। সে গত 3 বছরে বসের সাথে যেই কয়দিন নামাজ পড়েছে, এমন এক দৃশ্য দেখেছে। হুমায়ুন ভেবে পায় না তার শান্ত, কোমল মনের বস কি এমন পাপ করেছে, যার জন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত চাওয়ার পরও উনি ওর বসের আকুতি মিনতি দেখেও দেখছে না। আচ্ছা, তার বস কি অনেক বড় পাপ করেছে, যার কারণে তার এত এত অশ্রু বিফলে যাচ্ছে? একজনকেই তো চাইছে, এবং সে একসময় তার জন্য বৈধও ছিল। ছিল কি, এখনো আছে। তাও কেন এত বাধা, প্রতিবন্ধকতা, অভিমান? দীর্ঘক্ষণ মোনাজাতে নিজের প্রিয় মানুষটিকে চাওয়ার পর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসে। তারা যখন গাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় জাওয়াদের ফোন অনবরত বেজেই চলেছে। জাওয়াত ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবা ফোন দিয়েছে। জাওয়াত তার কান্নার কারণে ভারী হয়ে গলাটা কয়েকবার খাকারি দিয়ে স্বাভাবিক করে নেয়। তারপর ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে সালাম দেয়। মিস্টার শেখ সালামের জবাব দিয়ে ছেলেকে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? কাল বিকেল থেকে তোমার দেখা নেই। না বাড়িতে আসো, না কারো ফোন ঠিকভাবে ধরো। তোমার মা তোমার টেনশনে টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলেছে। জাওয়াত শান্ত গলায় বলে, ঢাকায় ফিরছি, মাঝ রাস্তায় আছি, আর একটা কথা বলছি। আমি জানি ফোন লাউড স্পিকারে রয়েছে, তাই আম্মা একটু মন দিয়ে শুনে রাখুন। আমার জন্য অহেতুক টেনশন করে নিজের স্বাস্থ্য খারাপ করবেন না। বেঁচে আছি আমি। আপনি মরে যাওয়ার জন্য যে কারণগুলো দিয়েছেন, সেটার পরও মরিনি। তাহলে বুঝিয়ে নিন, এই যান কই মাছের যান। বিশ্বাসঘাতকতার চেয়ে মৃত্যু শ্রেয়তর। মিসেস শেখের চোখ ভরে ওঠে ছেলের কথা শুনে। নিজের করা পাপ আজ 5টা বছর ধরে কুরে কুরে খাচ্ছে তাকে। নিজের হাতে নিজের হাসি খুশি সংসারটা ধ্বংস করে দিয়েছে। যে মেয়েকে অলক্ষী, অপয়া ভেবে ঘৃণ্য ষড়যন্ত্র করে বের করে দিয়েছিল তার সংসার থেকে, প্রকৃত অর্থে সেই ছিল লক্ষ্মী। তার গমনে মিসেস শেখের সুখের সংসারে নজর লেগে গিয়েছে। মিস্টার শেখের সাথে তার সম্পর্ক ঠিক হয়েও ঠিক নেই। সে তাকে এই সংসারে ফিরিয়ে এনেছে ঠিকই, তাও কোথায় একটা কিন্তু থেকেই যায়। ভদ্রলোক নিজেই অনেক অপরাধ বোধে ভোগেন। তার প্রাণপ্রিয় বড় সন্তান তো একদম ছন্নছাড়া হয়ে গিয়েছে। এই 5 বছরে ভালো করে 5 দিন তার সাথে কথা বলেছে নাকি তার ঠিক মনে পড়ে না। পূর্ণতা চলে যাওয়ার 1 বছর পর জাওয়াত তার বন্ধু মাহবুবের সাথে পার্টনারশিপে ক্লোদিং বিজনেস শুরু করে। বিজনেস করার আইডিয়া মাহবুবের থাকলেও বিজনেসের পেছনে বেশি খেটেছে জাওয়াদি। তাদের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা, সততা তাদেরকে সাফল্য এনে দেয় জলদি। সময়ের পরিক্রমায় জাওয়াত নিজে এখন এক কোম্পানির মালিক। বাড়ি গাড়ি করেছে, করেছে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ঐশ্বর্য বৈভবের কমতি নেই তার বর্তমানে। কিন্তু কারি কারি টাকা পয়সা মূল্যহীন লাগে যখন ব্যক্তির মানসিক শান্তি থাকে না। নিজের করা বাড়িতে জাওয়াত আজ পর্যন্ত এক রাতও কাটায়নি। বাড়ির সাথে লাগোয়া এক পেন্ট হাউস আছে, সেখানেই থাকে যেদিন বাসায় ফিরে। জিনিয়া তো মা ভাইয়ের ওপর অভিমান করে স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়ে জোর করে হোস্টেলে উঠে গিয়েছে। ভার্সিটিতে উঠেও হলে থাকে। তার কষ্ট আরো বাড়িয়ে দিতে তার এক সন্তানও ভালো করে তাকে মা বলেও ডাকে না। কাল এই ভদ্রের ডাক শোনা যায় আর কি। তার দিন যায় সে হারিয়ে যাওয়া সুখের সংসার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়, চোখের পানি ফেলতে ফেলতে। মিস্টার শেখের নিজের মিসেসের কান্না দেখে খারাপ লাগে। সে নিজে ওই বিষয়টা নিয়ে এখনো গ্লানিতে ভুগে। কিন্তু প্রিয়তমা স্ত্রীকে এমন দিনের পর দিন চোখের পানি ফেলতে দেখতেও তার খুব একটা ভালো লাগে না। সে গম্ভীর গলায় বলেন, হুট করে ঢাকায় চলে গেলে যে? অ্যাটলিস্ট বলে যেতে পারতে, আমরা তাহলে টেনশন করতাম না। তোমার দাদি তোমার সাথে কথা বলবে বলে অপেক্ষা করছিল কাল থেকে। মনে ছিল না বলতে, আর একটা ইমার্জেন্সি পড়ে যাওয়ায় হুট করে চলে আসা। দাদির কথাটা হলো আমার বিয়ে। আমি বাবা বুঝি না। আমার ওয়াইফ আছে, একটা ফুটফুটে বাচ্চাও আছে। তাদের রেখে আমি কোন আক্কেলে বিয়ে করব? দাদি বা কোন আক্কেলে আমায় এই কথা বলার জন্য বারবার তলব করে গ্রামে ডেকে নিয়ে যায়? আমাদের একটা ভুলের জন্য আমার ওয়াইফ আমার উপর অভিমান করে দূরে সরে আছে। আই এম প্রিটি শিওর আমি খুব শীঘ্রই আমার স্ত্রীর অভিমান দূর করে তাকে আমার সংসারে ফিরিয়ে আনতে সক্ষম হব, ইনশাল্লাহ।
তাহলে আমার দ্বিতীয়বার বিয়ের কথা উঠছে কেন বারবার? নাকি আমায় বহুগামী পুরুষ লাগে দাদির কাছে? যদি এটাই লাগে, তাহলে আমি আজ স্পষ্ট বলে দিচ্ছি, এই জাওয়াত শেখের জীবনের প্রথম ও শেষ নারী হবে আনাবিয়া শেখ পূর্ণতা। সে আমাকে যতই কান পড়া দিক বা তাবিজ চুবানো পানি খাওয়ানোর চেষ্টা করুক না কেন, আমি পূর্ণতা ব্যতীত আর কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিব না। মিস্টার শেখ ছেলের শক্ত কথায় বলা কথাগুলো শুনে থতমত খেয়ে যান, সেই সাথে সেখানে উপস্থিত বাকিরাও। বাড়ির বড়রা সবাই জাওয়াদের বাবাকে ঘিরে বসে আছেন, জাওয়াদ কি বলে শোনার জন্য। জাওয়াদের বড় চাচি মুখ লুকিয়ে চলে যান সেখান থেকে। সে তার ভাইয়ের ডিভোর্সি মেয়ের সাথে জাওয়াদকে বিয়ে দেওয়ার জন্য নিজের শাশুড়ির কানে মন্ত্রণা দিয়েছিলেন। একসময় সকলে তাকে কালো বলে অবজ্ঞা করল, এখন জাওয়াদের টাকা পয়সা দেখে সবাই নিজেদের ঝুলি ভরতে চায় তার মাধ্যমে। কিন্তু এই ছেলে কিভাবে জানলো সেসব গোপন কথা, সেটাই বুঝতে পারছেন না তিনি। মিস্টার শেখ ফোন হাতে ধরে হতভম্ব হয়ে বসে আছেন। তার মা যে তার ছেলেকে নিয়ে এমন কিছু ভাবছেন, সেটা সে কল্পনাও করেনি। সে অবাক গলায় বিছানায় শুয়ে থাকা তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি জাওয়াদের দ্বিতীয়বার বিয়ে করার কথা বলার জন্য ডেকেছিল ওকে? হাসনা বেগমের বয়স ৮০ বছরের কাছাকাছি হলেও এখনো বেশ ভালোই আছেন। বয়সের কারণে নানান অসুখ বিসুখ শরীরে বাসা বাঁধল, তেমন একটা কাবু করতে পারেনি। তার ভয়ে এখনো তার ৪ ছেলে মেয়ে কাঁপে। বৃদ্ধা খ্যাঁক খ্যাঁক করে বলে, তো কি হয়েছে? কি এমন বয়স হয়েছে আমার কালামানিকের যে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে না? শোন না নিয়াজ, আমার কালামানিকের জন্য শরীফের শালার বড় মেয়েকে পছন্দ করেছি আমি। জাওয়াদেরও তো একবার বিয়ে হয়েছে আগে, অহনারও তাই। তাই এই বিয়ে করতে সমস্যা হবে না আশা করি। নিয়াজ শেখ চোখ বড় বড় করে অবাক কণ্ঠে বলে, মিয়া ভাইয়া শালার বড় মেয়ে মানে ওই অহনা, যার একবার বিয়ে হয়ে যাওয়ার পর তালাক হয়েছে? ওর আচার আচরণ খারাপ দেখে। হুম। মিস্টার শেখ আর মিসেস শেখ এতটা হতভম্ব হয়ে যান হাসনা বেগমের কথা শুনে যে তারা কোনো প্রতিক্রিয়া দেখাতেও ভুলে যান। হ্যাঁ, মানছে তাদের ছেলেও বিবাহিত এবং এক বাচ্চার বাবা। তাই বলে হাসনা বেগম এমন এক মেয়ের সম্বন্ধ নিয়ে আসবেন যার আচার আচরণ, চরিত্র কোনোটাই ঠিক নেই। অহনা মেয়েটা তালাক হয়েছে শুধু শ্বশুর বাড়িতে তার খারাপ আচরণের জন্যই নয়, বরং তার নাকি অন্য জায়গায় সম্পর্ক ছিল। সেই ছেলে নেশাখোর বলে জোর করে তাকে বিয়ে দেওয়া হয় অন্য জায়গায়। কিন্তু বিয়ের পরও স্বামীর সংসারে প্রায়শই অশান্তি করে ইচ্ছে করে তালাক নিয়েছে নিজের প্রেমিককে বিয়ে করার জন্য। কিন্তু তার প্রেমিক বিয়ে তো দূরে থাক, জনসম্মুখে স্বীকারই করেনি তার সাথে সম্পর্কের কথা। অহনা এখন পড়েছে মাঝ সমুদ্রে। শ্বশুরবাড়ির পথ চিরতরে বন্ধ করেছে সে নিজেই। বাপের বাড়ি আছে বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে। মেয়েটা দেখতে সুন্দর হলো, চরিত্রের দোষ এত কিছুর পরও যায়নি। মিস্টার শেখ নিজেকে কিছুটা সামলে নিয়ে তারপর মুখ খুললেন। সেই স্ত্রীকে কঠোর গলায় আদেশ দেন, জাওদের মা, জিনিয়াকে গিয়ে বলো গোছগাছ করে নিতে। কাল সকাল হলে আমরা বের হব ঢাকার উদ্দেশ্যে। মিসেস শেখ স্বামীর গম্ভীর মুখ দেখে বিনা বাক্য ব্যয়ে চলে যান নিজেদের রুমে। তার স্বামী যে রেগে গিয়েছেন সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে, তাই সে আর কথা বাড়ায় না। মিসেস শেখ চলে যাওয়ার পর রুমে বাকি থাকে হাসনা বেগম, তার বড় ছেলে শরীফ শেখ, তার স্ত্রী নিয়াজ শেখ, আর তাদের ছোট ভাই আকরাম শেখ। নিয়াজ সাহেব বসা থেকে উঠে চলে যেতে নিলে হাসনা বেগম তার পেছন ডেকে বলে, কি রে নিয়াজ, কিছু বললি না যে বিয়ে সম্পর্কে? আমি কি বড় বউয়ের বাপের বাড়ি খবর পাঠামো যাওয়াদের জন্য? নিয়াজ শেখ হাঁটা থামিয়ে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, একটু আগে জাওয়াদের সাথে কথা বললাম, দেখলেই তো, মনে হয় কিছুটা শুনেছ। জাওয়াদ সাফ সাফ বলে দিয়েছে সে তার স্ত্রী ব্যতীত আর কোনো নারীকে নিজের জীবনে গ্রহণ করবে না পত্নী রূপে। তোমার কি মনে হয় মা, এরপর আর কোনো কথা বাকি থাকে? হাসনা বেগম ভ্রু কুঁচকে তাচ্ছিল্য করে বললেন, ও বললেই হলো নাকি? তুই, আমি ওর গার্জিয়ান, আমরা যা বলবো তা করতেও বাধ্য। তোমার কথা সঠিক মা, সন্তানরা তার বাবা মা এবং বড়দের কথা শুনতে বাধ্য। কিন্তু সেটারও একটা সময় থাকে, সেই সময় অতিক্রম করার পর আর এই জোর খাটে না। তোমার কি মনে হয় আমার ৩৫ বছরের ছেলের ওপর এই জোর খাটবে? ধরো, কসম টসম দিয়ে বিয়েও দিয়ে দিই, তাহলে আমার ছেলে সুখী হবে? আমি তোমায় লিখে দিতে পারি ও কখনোই সুখী হবে না এই বিয়েতে।
আচ্ছা, ওকে অসুখী দেখে তুমি শান্তি পাবে তো, নাকি আমরা পাবো? এমনিতেই আমার ছেলের জীবনটা কেমন ছন্নছাড়া হয়ে গিয়েছে। তার উপর দয়া করে এমন সব কথা তুলো না। আমার সুখের পরিবারটা ভেসে গিয়েছে মা। দোয়া করো সেটা যাতে উপরওয়ালা জোড়া লাগিয়ে দেয়। আমাকে না জানে অনুগ্রহ করে এসব পরিকল্পনা করো না। আর হ্যাঁ, এসব বলার জন্যই যদি আবার ডাকো, তাহলে এবার আমার পক্ষ থেকেও কোনো সাড়া পাবে না। আসছি। কাল ভোরের ট্রেনে রওনা হব আমরা। কথাগুলো বলে মিস্টার শেখ চোখে পানি নিয়ে চলে যান। মায়ের সাথে এমন ভাবে কথা বলতে তার একটুও ভালো লাগেনি। কিন্তু তারা সবটা জানার পরও এমন চিন্তা ভাবনা করছে দেখে সে মানসিকভাবে আরো ভেঙে পড়েছেন। রাত পেরিয়ে নতুন দিনের আগমন ঘটে। অতিরিক্ত ক্ষুধার তাড়নায় পূর্ণতার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই তার বিড়াল ছানারূপী ছেলেকে নিজের বুকে গুটিসুটি হয়ে ঘুমিয়ে থাকতে পায়। গভীর ঘুমে বিভোর তাজওয়াদ। এত আদুরে একটা বাচ্চা, তার ছেলেটা। কানাডায় প্রায়শই তার প্রতিবেশীরা তাজওয়াদকে আদর করতে তার বাসায় আসতো। তখন অনেকেই জানতে চাইতো, তাজওয়াদের বাবা নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম আর দেখতে সুন্দর। তাই তো বাবা মায়ের রূপের সংমিশ্রণে তাজওয়াদও এত সুন্দর হয়েছে। কিন্তু পূর্ণতা এক্ষেত্রে বরাবরই নীরবতা অবলম্বন করত। পূর্ণতা ছেলেকে আস্তে করে বালিশে শুয়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো খোঁপায় গুজে নিয়ে বেড ছেড়ে উঠে দাঁড়ায়। কাল রাত 2টার দিকে বাসায় এসেছে তারা। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। রাত 9টায় হালকা পাতলা খাবার খেয়েছিল বলে ফিরে আর কিছু খায়নি। কিন্তু এখন তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আগের মতো ক্ষুধা পেলে সহ্য করে থাকতে পারে না। মাথা ঘুরাতে শুরু করে। হাত পা কাঁপতে থাকে। এসবই হচ্ছে তার প্রেগন্যান্সির পর থেকে। ট্রিটমেন্ট নেওয়ার কারণে তার হেলথ কন্ডিশন আগের থেকে ভালো হলেও বেশি স্ট্রেস নিলে অসুস্থ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে ব্যাক করে কেমন অসুস্থ বোধ হচ্ছে। জাহাদ ও তার পরিবারের টেনশনে মেয়েটা সবসময় তটস্থ থাকে। একমাত্র বেঁচে থাকার অবলম্বনকে যাতে তার অতীত কোনো ক্ষতি বা তার থেকে কেড়ে নিতে না পারে, এর জন্য কত শারীরিক ও মানসিক যুদ্ধ লড়তে হচ্ছে। জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সে প্রচন্ড ক্লান্ত। জীবনটা তার জন্য অনেক ভারী মনে হচ্ছে। কি হতো যদি জাওয়াদ আর তার একটা সুখের সংসার হতো? বিয়ের প্রথম দিনগুলোর মতোই সব থাকতো। জাওয়াদ ক্লান্ত হয়ে বাসায় ফিরতো। আর সে তেল মশলা মাখানো হাতে তার জন্য এক গ্লাস শরবত এনে তার হাতে ধরিয়ে দিত। জাওয়াদের কপালে লেপ্টে থাকা ক্লান্তির ঘাম সযত্নে মুছিয়ে দিত আঁচলের কোনা দিয়ে। রাতে সকলে একসাথে বসে ডিনার করত। ডিনার শেষে অল্প স্বল্প গল্পগুজব করে ঘুমাতে যেত। কয়েক বছর পর তাজওয়াদ আসতো তাদের সংসারে। সে একটু একটু করে বড় হতো। পূর্ণতার মনে প্রশ্ন জাগে, আচ্ছা, তাদের মধ্যে যদি সব স্বাভাবিক থাকতো আর জাওয়াদ তার প্রেগন্যান্সির কথা জানতে পারতো, তাহলে কি করতো? সে কি খুশি হতো? তাকে জড়িয়ে ধরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করত, নাকি সবসময়ের মতো গম্ভীর মুখ করে থাকতো? তাজওয়াদ জন্মগ্রহণ করার পর জাওয়াদ তাকে প্রথমবার কোলে নিয়ে কি খুশির অশ্রু ঝরাতো, নাকি তখনও শুধু গোমরা মুখ করে রাখতো? সকাল তখন বেশি না। ব্যালকনিতে আসার আগে দেওয়াল ঘড়িতে চোখ বুলিয়েছিল। তখন দেখেছিল মাত্র 7টা বাজে। এখনো তেমন একটা মানুষ ওঠেনি ঘুম থেকে। পরিষ্কার আকাশে পাখিদের কিচিরমিচির করে উড়ে যেতে দেখতে তার বড়ই ভালো লাগে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, মিসেস শেখ একটু কষ্ট করে হলেও তাকে মেনে নিত, তাহলে আজ তার ভাবনাগুলো বোধহয় বাস্তবতার মুখ দেখত। কোনো কিছু হতো, পারতো, দেখতো, শব্দগুলোতে আটকে থাকতো না। সে তো মিসেস শেখকে নিজের মায়ের স্থানে বসিয়েছিল। নিজের মাকে ছোটবেলা হারানোর দরুন সে নিজের সবটা দিয়ে মিসেস শেখকে আপন করে নিয়েছিল। কিন্তু পূর্ণতা বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। এসব ভাবনা বাদ দিয়ে সে রুমে এসে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে এসে কিচেনে চলে যায়। মালতী কাকি অলরেডি নাস্তা বানানো শুরু করে দিয়েছে। তিনি এই বাড়ির অনেক পুরাতন কাজের লোক। প্রায় 22 বছর ধরে কাজ করছে তাদের বাড়িতে। তার স্বামী অকালে মারা যাওয়ায় কাকি শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিঃসন্তান কাকি বাবার বাড়িতে গেল, সেখানে ভাইয়েরা জায়গা দেয় না। এক দুঃসম্পর্কের আত্মীয়র মাধ্যমে সে পূর্ণতাদের বাড়িতে কাজ পায়। তারপর থেকে এখানে আছে আজ প্রায় 22 বছর। এর মধ্যে পূর্ণতার বাবা চাচা মালতী কাকির বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনিই করেননি।
মালতিকাকে পূর্ণতাকে এত বছর পর দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে তারপর শান্ত হন। তারপর সে আর পূর্ণতা মিলে ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে পরিবেশন করে। পূর্ণতা খাবার সাজিয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে দেখতে পায় তার বিড়াল ছানাটা এখন বেশ আয়েশ করে ঘুমাচ্ছে। পূর্ণতা গিয়ে তাজওয়াদের ঘুমটা ভাঙিয়ে দেয়। তাজওয়াদ ঘুম থেকে উঠে মায়ের সাথে কিছুক্ষণ খুনসুটি দুষ্টুমি করে। তারপর পূর্ণতা তাকে ফ্রেশ করে রেডি হয়ে নিচে নেমে আসে। এতক্ষণে তার বড় বাবা আহনাফ সাহেব, অজন্তা বেগম, আরিয়ান ও আঞ্জুমানা এসে বসে পড়েছে ডাইনিং টেবিলে। পূর্ণতা খেয়াল করে দেখে আঞ্জুমান আরিয়ানের পাশে না বসে তার চেয়ারটাতে বসে যেখানে সে সবসময় বসে। তার চোয়াল শক্ত হয়ে যায় রাগে। সে আঞ্জুমানের সামনে এসে বলে, এটা আমার চেয়ার, উঠে অন্য চেয়ারে গিয়ে বসুন। আঞ্জুমান কিছু বলতে নিবে তার আগেই মিসেস আহমেদ বলেন, তোর চেয়ার হয়েছে কি হয়েছে, দেখতে পাচ্ছিস না আমার বৌমা বসেছে ওইখানে, তুই না হয় কর্নারের চেয়ারে বসে পড়। পূর্ণতা মিসেস আহমেদের কথা আমলে নেওয়া তো দূরে থাক, এমন একটা ভান করে যেন সে শুনতেই পায়নি। সে সরাসরি তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আমার চেয়ার কি আমি খালি পাবো নাকি চলে যাব? পূর্ণতার চোখ মুখ শক্ত দেখে আরিয়ান ঘাবড়ে যায়। এই মেয়ে এক নম্বরের ঘাটতেরা। আরিয়ান বেশ ভালো করে জানে পূর্ণতার চেয়ারে কেউ বসলে পূর্ণতা কতটা রেগে যায়। এই চেয়ার নিয়ে ছোটবেলায় কত ঝগড়া করেছে তারা দুজন। এখন যদি রুহিকে না সরায় ওই চেয়ার থেকে, দেখা গেল আর কখনো বসলোই না ডাইনিং টেবিলে তাদের সাথে খেতে। সে আঞ্জুমানকে বলে, রুহি, ওই চেয়ারটা ছেড়ে আমার পাশে এসে বসো। আঞ্জুমান জায়গা ছাড়তে চায় না, কিন্তু স্বামী ও শ্বশুরের গম্ভীর মুখশ্রী দেখে কথা বাড়ায় না। কথায় কথা বাড়বে, এবং সে কথাতেই যদি তার অতীত উঠে আসে, তাহলে সে যে সফল হবে না নিজের উদ্দেশ্যে। আঞ্জুমান এমন একটা ভান করে যেন সে স্বামীর খুবই বাধ্যগত স্ত্রী আর এক অবলা মেয়ে। সে তার স্বামীর পাশে না বসে একে একে সকলের প্লেটে নাস্তা বেড়ে দিতে শুরু করে। নাস্তা বাড়তে বাড়তে বলে, আজকের নাস্তাটা আমার বানানো না হলে মাংসটা আমি রেঁধেছি। পূর্ণতা ছেলেকে খাওয়াতে খাওয়াতে ভ্রু কুঁচকে নেয়। ভেবে পায় না এই মৃত্যুকের গোডাউন কখন মাংস রান্না করলো। সব রাঁধলো তো সে আর মালতী কাকি। আহনাফ সাহেব খেতে খেতে বলেন, কিন্তু মাংসের তরকারিতে এমন ফোড়ন তো একমাত্র আমার পূর্ণতা মা দেয়। আঞ্জুমান থতমত খেয়ে যায় এমন ধরা খেয়ে। সে কিছু বলবে তার আগেই তার ঢাল হয়ে দাঁড়ায় অজন্তা বেগম। সে মুখ কুঁচকে বলে, তোমার পূর্ণতা মা ছাড়া মনে হয় দুনিয়ার আর কেউ মাংসের তরকারিতে ফোড়ন দেয় না। তোমার যত সব আধিক্যেতা। মিস্টার আহমেদ কিছু বলতে নিয়েও বললেন না। বলবেন পরে, একদম এক বলে ছক্কা হাঁকাবেন। সবাই আবার খেতে ব্যস্ত হয়ে যায়। খাওয়া শেষে সকলে উঠতে নিবে, তখন পূর্ণতা বলে, বড় বাবা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো আম্মাজান। আমি অফিসে জয়েন করতে চাইছি কাল থেকে। তা তো ভালো কথা। তোমার জিনিস এতদিন আমরা পাহারাদার ছিলাম, এখন তুমি বুঝিয়ে নিলে আমরা টেনশন ফ্রি হই। আরিয়ান শব্দ করে শ্বাস ফেলে বলে, যাক, আলহামদুলিল্লাহ। এত বড় কোম্পানি সামলাতে গিয়ে অকালে আমার সব চুল পড়ে যাচ্ছিল। এবার আমি লম্বা একটা ছুটিতে যাব। মিস্টার আহমেদ বললেন, তা বাপজান, তোমার বাপের কোম্পানি সামলাবে কে তুমি যদি ছুটিতে যাও? আমার বয়স তো বাড়ছে না, কমছে, তাই না? তোমাদের রিসিপশনের পর থেকে আমার অফিসে গিয়ে বসবে, কথার যেন নড়চড় না হয়। বাবার কথা শুনে আরিয়ান মুখটা স্যাট স্যাট করে নেয়। তাজওয়া তার স্যাড মুখ দেখে কপাল কুঁচকে নেয়। তার ছোট মস্তিষ্ক ভেবে নেয়, নানা ভাই তার প্রিয় আলু মামাকে বকা দিয়েছে, তাই আলু মামার মনটা স্যাড হয়ে গিয়েছে। তাজওয়াদ আহনাফ সাহেবের দিকে তাকিয়ে বলে, নানা ভাই, তুমি আমার আলু মামাকে বকছো কেন? আলু মামার মনটা স্যাড স্যাড হয়ে গিয়েছে। একদম আমার আলু মামাকে বকবে না। আহনাফ সাহেব বুঝলো না তার অনেক কথাই। আলু মামাটা আবার কে? সে জিজ্ঞেসই করে বসেন, তাজওয়াদ নানা ভাই, আলু মামা কে আবার? কিনু, তোমার ছেলে, মামামের ভাই, ওই যে উতা। আঙুল দিয়ে আরিয়ানকে দেখিয়ে বলে তাজওয়াদ। পূর্ণতা তাদের বোঝাতে বলে, বড় বাবা, ভাইয়াকে সবাই আরো বলে না। বিয়েতে তাজকে কে জানি বলেছে ভাইয়াকে আরো মামা ডাকতে। ওর উচ্চারণে সমস্যা হয়, তাই আরোকে আলু বানিয়ে দিয়েছে। পূর্ণতার কথা শুনে সকলের কাছে বিষয়টা স্পষ্ট হয়। আহনাফ সাহেব উচ্চস্বরে হেসে দেন। অজান্তা বেগমও হাসেন আজ।
ছেলেটা এত কিউট আর এত কিউট করে কথা বলে যে, যে শুনবে তারই মুখে হাসি ফুটে উঠবে। আহনাব সাহেব নিজের চেয়ার ছেড়ে উঠে এসে এক হাঁটু গেড়ে তাজওয়াদের চেয়ারের সামনে বসে পড়ে। তারপর তাজওয়াতকে বলেন, আচ্ছা নানা ভাই, তুমি যদি দাঁত ব্রাশ না করো প্রতিদিন, দুষ্টুমি করো, তাহলে তোমার মাম্মা তোমাকে কি আদর দিবে নাকি রাগ করবে তোমার উপর? তাজওয়াত তার প্রশ্ন শুনে ভাবুক হয়ে যায়। কিছুক্ষণ ভেবে পরে আধো আধো গলায় বলে, মাম্মা আমালো বলে এত লাগ করে না, তাও এসব করলে লাগ করবে না, কিন্তু কথা একটু কম বলবে। আর মুখটা নিজের মুখে বাতাস ভরে গোল করে বলে, এমন করে রাখবে। তখন তাজের মনটা স্যাট স্যাট হয়ে যাবে। তাজওয়াতের মুখভঙ্গি দেখে সকলে আরেক দফা হেসে নেয়। হাসাহাসি থামিয়ে আনাব সাহেব বলেন, আমার ক্ষেত্রেও বিষয়টা তাই হয়েছে। আমি তো এখন তাজওয়াদের নানা ভাই হয়ে গিয়েছি, তাই তোমার মাম্মামের মতো মুখটা ফুলিয়ে রাখতে পারছি না। তোমার মাম্মা তো ছোট, তাই মুখ ফোলা এখনো। আনাব সাহেবের কথা শুনে পূর্ণতা মেয়েকেই রাগ দেখিয়ে বলে, বড় বাবা, আমি ছোট না, বরং আমার নিজেরই একটা ছোট বাচ্চা আছে। আমি এখন বড় হয়ে গিয়েছি। একটু ভাব নিয়ে নাকে আঙুল ডলে বলে। আহনাব সাহেব এবার দাঁড়িয়ে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা মায়ের কাছে সন্তানরা কখনই বড় হয় না আম্মাজান। তুমি আমার কাছে এখনো সেই চঞ্চল, আদুরে আহ্লাদি পূর্ণতা রয়েছ, যে কিনা প্রতিদিন আমি অফিস থেকে ফিরতেই ছুটে আরিয়ানের আগে আমার কোলে চড়তে, তারপর আবদারের ঝুলি খুলে বসতে। আমার মাথা ব্যথা হলে তোমার ছোট ছোট কোমল হাত জোড়া দিয়ে মাথা টিপে দিতে। পার্থক্যটা এখন শুধু এইটুকু, এখন এসব কিছুই হয় না। সময়ের ব্যবধানে আমাদের মধ্যে একটা বড় দূরত্ব আসলো, তুমি সবসময় আমার সেই ছোট পূর্ণতা মাই থাকবে। পূর্ণতার চোখ ছলছলিয়ে উঠে অশ্রুতে। তার মনে পড়ে যায় সেই সোনালী দিনগুলোর কথা। তখন সে সম্ভবত 6.5 বা 7 বছরের হবে। তারা অনেক সুখী ছিল। বাবা মা, বড় বাবা বড় মা, আরিয়ান আর সে। তার 2 ফুফি আছে। একজন মারা গিয়েছেন অনেক আগে, আরেকজন বেঁচে আছেন। কিন্তু ভিন্ন জেলায় বিয়ে হয়, যাওয়া আসা তেমন একটা নেই বললেই চলে। নানা বাড়ির সাথে তার সম্পর্ক ভালো থাকলেও তার মায়ের অ্যাক্সিডেন্টের পর থেকে তার নানা ভাই আর নানুমণি তাকেই দোষী বলে একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলে আহমেদ বাড়ির সাথে। সে আর আরিয়ান সারাদিন বাড়ি মাতিয়ে রাখতো। সে মেয়ে বলেই বোধহয় সকলের একটু বেশি আদর পেত। আরিয়ানকে নানানভাবে হেনস্থা করে নিজে ভিকটিম হতো। তাই বলে সে তার ভাইকে কম ভালোবাসে, এটা কিন্তু নয়। আরিয়ানের সামান্য জ্বর আসলেও সে কেঁদে কেটে অস্থির হয়ে যেত। সবাই তাকে আর আরিয়ানকে একই মায়ের সন্তান বলতো, তাদের বন্ধন দেখে। কিন্তু সবকিছু বদলে যায় তার মায়ের মৃত্যুর পর থেকে। সবার আগে পরিবর্তন হয় অজান্তা বেগম। একদম হুট করে সে এমন একটা ব্যবহার শুরু করে পূর্ণতার সাথে যে পূর্ণতা আর তার সাথে মেশার সাহস করে উঠতে পারে না। তারপর কিভাবে কিভাবে যেন বড় বাবা আরিয়ান ভাইয়ের সাথেও তার একটা দূরত্ব চলে আসে। তার দুনিয়া হয়ে ওঠে তার বাবা, আর তার বাবার দুনিয়া সে। এভাবেই সে বড় হতে লাগলো। 22 বছর বয়সে এসে সে তার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ ভুলটা করলো, যার দরুন নিজের আত্মাকে তো কষ্ট দিলই, সেই সাথে হারালো নিজের জন্মদাতাকে। কিন্তু শুধু হারালে বললে ভুল হবে, তার বিনিময়ে পেয়েছে এক নতুন জানকে, যার আগমন ঘটেছে স্বয়ং পূর্ণতার মাধ্যমে। পূর্ণতা মুখটা বেশ খানিকটা নামিয়ে বাম হাত দিয়ে চোখের কোণ মুছে নেয়। তারপর মুখে হাসি ফুটিয়ে তুলে বলে, এখন আবার আবদার করব, সাথে আমার ছেলেও থাকবে। যদি পূরণ না করতে পারো, আমি ভীষণ রেগে যাব কিন্তু বড় বাবা। তোমার মাথা ব্যথা হলেও তখন টিপে দিব না। করিস মা, তাও দূরত্ব বাড়িয়ে রাখিস না। আমাদের তোরা, আর তোর আমাদের ছাড়া আর আছেই বা কে? নিজেকে একা ভাবিস না। তোর এই বড় বাবাকে তুই সবসময় পাশে পাবি মা। আমিও আছি কিন্তু বোনও, পাশ থেকে আরিয়ান বলে ওঠে। পূর্ণতা হেসে দেয় তার কথা শুনে। এত সুন্দর একটা ফ্যামিলি টাইমকে জাস্ট বিরক্তিকর ড্রামা ছাড়া আর কিছুই লাগে না আঞ্জুমানের। পূর্ণতা আজকের দিনটা রেস্ট নিবে, কাল থেকে অফিস করা শুরু করবে। বাড়িতে বর্তমানে সে, তাজাদ ও মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ। আঞ্জুমান আর আরিয়ান বেরিয়েছে বাইরে ঘুরতে, সেই ব্রেকফাস্ট করে। পূর্ণতা একটু সুযোগ পাচ্ছে না আঞ্জুমানের সাথে দুদণ্ড কথা বলার। সে কথা বলে বুঝতে চায়
তার আসল উদ্দেশ্য কি? কেনই বা সে জাওয়াতকে ছেড়ে আরিয়ানের বউ হলো? সে কি আসলেই ভালো হয়েছে, নাকি পূর্বের মতোই রয়ে গিয়েছে? যদি তাই হয়, তাহলে তার আসল রূপের সাথে এই বাড়ির লোকদের পরিচয় করানো উচিত। গত কয়েকদিনে সে যতটুকু পর্যবেক্ষণ করলো, তা থেকে এটাই বুঝতে পারল যে আরিয়ানরা কেউই আঞ্জুমানের কুকীর্তি সম্পর্কে জানে না। এখন কেন জানে না সেটাই বড় প্রশ্ন। সে তাজওয়াতকে তাদের বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন তার বড় বাবার রুম থেকে কথার প্রচন্ড কাটাকাটি শব্দ শুনতে পায়। ওই রুমটা ক্রস করে আসার সময় এমন কিছু কথা শুনে, যা তাকে ভীষণ কষ্ট দেয়। অজান্তা বেগম উঁচু গলায় বলছে, গত 5 বছর আপনার ভাতিজি কই ছিল? আমার ছেলে কত কষ্ট করে ব্যবসাটাকে এখনো টপে রেখেছে। সে আজ কোন আক্কেলে এসে ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে নিতে চায়? আর ওর কিসের অধিকার আছে এই সম্পত্তিতে? বিয়ে বসেছিল না এক ছোট লোককে, সংসারটাও করতে পারলো না। 3 মাসের মাথায় চলে আসলো। বিয়ের পর ভাই হিসেবে তো আরিয়ানেরই সব পাওয়ার কথা। ও কেন ফিরে এসে এসব দাবি করছে? আর তোমরাই বা কেন মেনে নিচ্ছ? এমন এক অপয়া মেয়ে, মাকে খেয়ে আবার বাপটাকেও খেলো। এখন আবার ব্যবসার পেছনে লেগেছে। অজান্তা আহনাব সাহেব স্ত্রীর গায়ে হাত তুলতে গিয়েও থেমে যান। প্রিয় ভাতিজিকে নিয়ে এত বাজে বাজে কথা বললে কার না রাগ লাগবে? সে উঁচু গলাতে বলে, এসব যদি আর একদিন শুনি তোমায় বলতে, তাহলে ওই দিনই হবে তোমার এই সংসারের শেষ দিন। আমার পূর্ণতা মায়ের কিসের অধিকার ওই বিজনেসে? মানে ওটা ওর বাবার রক্ত পানি করে গড়ে তোলা ব্যবসা। জীবনের শেষ দিন পর্যন্ত আমার ছোট ভাইটা ব্যবসার পেছনে ছুটেছে, যাতে ওর কিছু হয়ে গেলে জনম দুঃখিনী মেয়েটাকে কারো দাঁড়ে দাঁড়ে না ঘোরা লাগে। ওই ব্যবসার দিকে লোভ নিয়ে তাকালে আল্লাহ নারাজিতে আমরা শেষ হয়ে যাব। এতিমের সম্পদ আত্মহরণ করার এ কি নিকৃষ্ট পরিকল্পনা তোমার? হ্যাঁ, বিবেক বুদ্ধি কি সব লোপ পেয়েছে? আহমেদ গ্রুপ কোনোদিন আরিয়ানের ছিলই না, আর না হবে। ও এতদিন শুধু পাহারা দিয়েছে ব্যবসাটা। এখন এটার মালিক এসে বুঝে নিচ্ছে নিজের আমানত। আমার বিজনেস হয়তো এত বড় না, কিন্তু তাই বলে এত ছোটও না যে নিজের এতিম ভাতিজির সম্পদ আত্মসাৎ করব। আল্লাহকে ভয় করো অজান্তা, আর লোভ পরিত্যাগ করো। এই লোভ তোমাকে একদিন এমন পরিস্থিতিতে ফেলবে, সেদিন তুমি কেঁদেও কুল পাবে না। কথাটা বলে আহনাফ সাহেব রুমের বাহিরে চলে যাওয়ার জন্য হাঁটা দেয়। এখানে আর কিছুক্ষণ থাকলে ঝগড়াটা আরো বড় পরিসরে হতে পারে। তখন পূর্ণতার কানে গেলে মেয়েটা ভীষণ কষ্ট পাবে। পূর্ণতা পায়ের শব্দ শুনে বুঝতে পারে আহনাফ সাহেব রুম থেকে বের হবেন এখন। তাই সে চটজলদি সেখান থেকে সরে যায়। ছেলেকে নিয়ে রুমে চলে আসে। তাজওয়াতকে কার্টুন চালিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে চলে যায়। অনেকক্ষণ নিজের চোখে মুখে পানির ঝাপটা দেয়। এসব কথা সে সহ্য করতে পারে না। সে বাহিরে যতই শক্ত দেখাক না কেন, দিন শেষে সে তো মেয়ে। তার মনটাও ফুলের মতোই কোমল। আপনজনদের এমন নিকৃষ্ট রূপ কেই বা সহ্য করতে পারে? অজান্তা বেগমের এসব আচরণ সহ্য করতে পারত না বলেই সে চলে গিয়েছিল কানাডা। তার চরম দুঃখের সময় সে পূর্ণতার পাশে এসে দাঁড়াবেন কি? উল্টো কটু কথা বলে তার জীবনটাকে বিষিয়ে দিয়েছিল। পূর্ণতার বেশ কিছুক্ষণ লাগিয়ে নিজেকে শান্ত করে। তারপর আয়নায় তাকিয়ে নিজেকে নিজেই বলে, এই বিজনেস আমার বাবার। আমার বাবার রক্ত ঘাম বানিয়ে গড়ে তোলা এই সাম্রাজ্য। সেটা পরিচালনার জন্য আমাকে ভরসা করে দায়িত্ব দিয়ে গিয়েছেন বাবা। আমাকে আমার বাবার ভরসা, বিশ্বাসের মান রাখতে হবে। তার সারা জীবনের কষ্টে গড়ে তোলা এই বিজনেসের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ তুলে নিতে দ্বিতীয়বার ভাববো না। বহুত ভালো মানুষই দেখিয়েছি, সকলে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি, কিন্তু দিন শেষে কষ্ট, ধোঁকা আর একাকিত্ব ব্যতীত আর কিছুই পাইনি। এবার নিজেকে নিয়ে ভাবার সময়, নিজের জন্য বাঁচার সময়, আমার সন্তানের জন্য ভাববার সময়। বিকেলে পূর্ণতা তাজাদকে নিয়ে বের হয় বাইরে যাবার জন্য। গন্তব্য তাদের পারিবারিক কবরস্থান, যেখানে শায়িত আছে তার নিঃশর্তভাবে ভালোবাসার মানুষ দুটি। তার জন্মদাতা জন্ম দেয়নি। তাদের সাথে সবসময়ের মতোই রয়েছে টনি। সে বডিগার্ড ও ড্রাইভার, দুইয়েরই দায়িত্বে রয়েছে। পূর্ণতার গাড়ি বের হতেই দূর থেকে একজন লোক তার বসকে ফোন দেয়। বস,
ব্যস্ত হাতে ফাইল সাইন করছিল। তখনই পূর্ণ তাদের উপর নজর রাখার জন্য নিয়োজিত লোকটির ফোন দেখি সব ব্যস্ততা ফেলে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতে স্পাই বলে, বস, ম্যাম গাড়ি নিয়ে বের হয়েছে, সাথে ছোট স্যার আর ম্যামের বডিগার্ড রয়েছে। লোকটা নিজের দায়িত্ব পূরণ করে বসের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকে। কিন্তু বস কিছু না বলে কল কেটে দেয়। তারপর নিজের পিএ কে বলে, গাড়ি বের করো হুমায়ুন, আমি বের হব। বসের নির্দেশনা পাওয়া মাত্রই ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি বের করতে বলে হুমায়ুন। হ্যাঁ, পূর্ণতার উপর নজরদারি করা ব্যক্তিটি আর কেউ না, বরং জাওয়াত নিজেই। জাওয়াত খসখস করে ডিলের পেপারে সাইন করে দিয়ে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার সামনের চেয়ারে বসে থাকা আভরণ কোম্পানির মালিক মিস্টার খসরু আলম ও তার কন্যা আভিরা আলমও উঠে দাঁড়ায়। আজ জাওয়াদের কোম্পানির সাথে আভরণ কোম্পানির নতুন ডিল সাইন করেছে। শেষবারের মতো জাওয়াত খসরু আলম সাহেব ও আভিরার সাথে হ্যান্ডশেক করে। তারপর বরাবরের ন্যায় গম্ভীর গলায় জাওয়াত বলে, আজ আমায় উঠতে হচ্ছে মিস্টার আলম, একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গিয়েছে। মিস্টার আলম কিছু বলবেন তার আগে আভিরা এক আবেদনময় হাসি দিয়ে বলে, লেটস গো ফর আ ডিনার মিস্টার শেখ। জাওয়াত স্পষ্ট গলায় আভিরার প্রস্তাব নাকচ করে দিয়ে আন্তরিকভাবে বলে, সরি মিস আলম, আমাকে আপনার প্রপোজালটা রিজেক্ট করতে হচ্ছে। অন্য কোনো দিন হবে ডিনার যাওয়া, যেহেতু এখন আমরা বেশ কিছুদিন একসাথে কাজ করব। কিন্তু আমাকে এখন সত্যিই যেতে হচ্ছে। আভিরা জাওয়াদের ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল, আন্তরিকতা মনে ধরে যায়। সে জাওয়াদের কথা মেনে নেয়। তারা তিনজন একসাথে অফিস থেকে বের হয়। পার্কিং লটে এসে আরো একবার সে মিস্টার আলম ও আভিরার থেকে বিদায় নিয়ে সে তার গাড়ির দিকে যেতে যেতে হুমায়ুনকে বলে, মাহবুব ছাগলটাকে কাল থেকে অফিসে আসতে বলো হুমায়ুন। শালার ঘর সংসার হয়ে গিয়েছে তো, তাই আর বাসা থেকে বের হতে মন চায় না। এ কেমন বন্ধু আমার বলো তো? কই অফিসে এসে আমাকে সুযোগ করে দিবে আমার বউটার মান অভিমান ভাঙাতে, সময় করে দিয়ে। তা না করে ও বউ বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলছি, ও যদি কাল থেকে অফিসে না আসে, তাহলে ওর বউকে বাচ্চা সহ হানিমুনের ট্রিপে পাঠিয়ে দিব, ওকে অফিসে রেখে। ওকে বলবি আমি কিছুদিন অফিসে আসবো না, তোর ম্যামের রাগ ভাঙানোর মিশনে নামবো। ও যেন অফিসে রেগুলার আসে। বসের কথা শুনে হুমায়ুনের প্যাট ফেটে হাসি বের হতে চায়, কিন্তু জাওয়াদের শক্ত চোখ মুখ দেখে হাসিটা চেপে রেখে বসের কথায় সম্মতি দেয়। তার দুই বসই বউ পাগল। জাওয়াদের পিএ সে 3 বছর ধরে। যেহেতু জাওয়াদ তাদের মার্কেটিং দিকটা দেখে, তাই স্বাভাবিকভাবে জাওয়াদকে একটু বেশি চাপ নিতে হয়। অন্যদিকে মাহবুব ডিজাইনিং সেকশন পরিচালনা করে। তার আলাদা পিএ আছে, কিন্তু সে এই দুজনকে বেশ ভালো করেই চিনে। মাহবুব বউয়ের কথায় উঠে বসে। করবেই বা না কেন? তার বউ শায়রি তার সবচাইতে কঠিন সময়গুলোর একমাত্র সঙ্গী। পরিবারের অমতে বিয়ে করেছিল বলে শায়রির বাবা মা শুরুতে মেনেই নেয়নি তাদের বিয়ে। কিন্তু 4.5 বছর আগে যখন মাহবুব এই বিজনেস শুরু করলো আর আস্তে আস্তে সফলতা পেতে থাকলো, তখন তারা মেনে নেয়। বিজনেস শুরুর সময় জাওয়াদ ও মাহবুবের মূলধন খুবই সামান্য ছিল, কিন্তু তারা নিজেদের প্রতিভা ও যোগ্যতা দ্বারা আজ এই পর্যন্ত এসেছে। মাঝে একবার বিজনেসে অনেক বড় একটা লস খেয়েছিল তারা। ব্যাংক থেকেও লোন দিচ্ছিল না তখন তাদের। তখন সায়রি তার বাবার বাড়ি থেকে পাওয়া জমি ও অলংকার মাহবুবের হাতে তুলে দেয়। জাওয়াদের পরিবার থেকেও নিজেদের সবটা তুলে দেয় জাওয়াদকে। তারা দুজন আবারও শুরু করে সবটা, এবং এবারও তারা সফল হয়। পরবর্তীতে তারা নিজেদের পরিবারকে সেসব ফিরিয়ে দিয়েছে, উপরন্তু আরো বেশিই দিয়েছে। কঠিন সময়ে পাশে দাঁড়ানো মানুষগুলোই তো প্রকৃত ভালোবাসার মানুষ। আর জাওয়াদ এই 5 বছরে আরেক বউ পাগলে পরিণত হয়েছে। তার মতো এক কালো মানবকে নিঃস্বার্থভাবে ভালোবাসা মেয়েটাকে বিনা দোষে কতটা কষ্ট দিয়েছে, সেগুলো যখন মাঝে মধ্যে মনে পড়ে তার, তখন নিজেকে নিজে আহত করে সে। বিয়ের পরের দিনগুলোর কথা মনে করে প্রায়ই রাত কেঁদে পার করে। জাওয়াদ নিজের গাড়ি চালিয়ে চলে যায় বউয়ের পিছু নিতে। এদিকে পেছনে ফেলে রেখে যায় দ্বিধান্বিত, হতভম্বিত আবিরাকে, যে কিনা কিছুক্ষণ আগেই পূর্ণ তার শ্যামসুন্দর পুরুষের ওপর বড় মাপের একটা ক্রাশ নামক বাঁশ খেয়েছিল। তার একটা ফোন কল আসায় গাড়ির বাহিরে দাঁড়িয়ে কথা বলছিল।
তখনই জাওয়াদের কথাগুলো শুনতে পায়। শুনে তো তার টায় ফিস হয়ে গিয়েছে। সে জাওয়াদকে সিঙ্গেল ভেবেছিল, কিন্তু আজ জানতে পারল সে ম্যারিড। আসলে তারও কোনো দোষ নেই। জাওয়াদের বিয়ে সম্পর্কে তার কাছের লোক ব্যতীত খুব একটা মানুষ জানে না। হুমায়ুন যখন আবারও অফিসে চলে যাচ্ছিল, তখন আভিরা তাকে পেছন থেকে ডেকে ওঠে। তারপর জিজ্ঞেস করে, মিস্টার জাওয়াদ কি ম্যারিড? হুমায়ুন একটু ইতস্তত করে তার প্রশ্নের উত্তর দিতে, কারণ যেখানে তার বসই বিষয়টা পাবলিক করেনি, সেখানে তার বলা ঠিক হবে নাকি সে বুঝতে পারছে না। 5 বছর আগে পূর্ণ তার নিজের এমপ্লয়িকে বিয়ে করা নিয়ে কন্ট্রোভার্সি উঠলেও জাওয়াদকে খুব কম লোকই চেনে তার স্বামী হিসেবে। একদমই হাতে গোনা কয়েকজন ছাড়া তেমন কেউ জানে না। আর পূর্ণতার অফিসের কর্মচারীরা জানলেও পরবর্তীতে পূর্ণতা কানাডা চলে যাওয়ায় তারা ভেবেই নেয় পূর্ণতার ডিভোর্স হয়ে গিয়েছে। এজন্য তারাও বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করেনি। আভিরা বিচক্ষণ মেয়ে হয় হুমায়ুনের ইতস্ততা টের পেয়ে যায়। তাই সে হুমায়ুনকে আশ্বস্ত করে এই বিষয়টা সে পাস কান করবে না। তখন হুমায়ুন বলে, জি স্যার, ম্যারিড। এর বেশি বলার অনুমতি নেই আমার ম্যাম। আচ্ছা, থ্যাঙ্কস আপনাকে। হুমায়ুন চলে যায় নিজের কাছে। অন্যদিকে আভিরা তার আধা ভগ্ন হৃদয় নিয়ে নিজেদের গাড়িতে চড়ে বসে। পূর্ণতাদের গাড়ি জীর্ণশীর্ণ কবরস্থানের গেটের সামনে এসে থামে। গাড়ি থামিয়ে টনি পূর্ণতাকে বলে ওঠে, ম্যাম, আমরা এসে পড়েছি। টনির কথায় পূর্ণতা চোখ মেলে তাকায়। মাথাটা ভার ভার লাগায় সে চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে রেখেছিল। ঘাড় ঘুরিয়ে জানালা দিয়ে আহমেদ বাড়ির পারিবারিক কবরস্থান নামটা দেখে তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সে তাজওয়াতকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে। কিউট তাজওয়াদের মাথায় একটা ছোট টুপি পরিয়ে দেয় পূর্ণতা। এতে যেন তার কিউটনেস আরো বেড়ে গিয়েছে। টনিও নিজের মাথায় একটা টুপি পরেছে। তারপর তারা তিনজন কবরস্থানের ভেতরে প্রবেশ করে। নিজের বাবা মায়ের কবরস্থানের সামনে এসে পূর্ণতার কষ্টে নিজেকে দিশেহারা লাগতে শুরু করে। নিঃশব্দে গলগলিয়ে চোখ বেয়ে অশ্রুতে স্রোত বইতে থাকে। টনি তাজওয়াতকে নিয়ে একটু দূরে দাঁড়িয়েছে। পূর্ণতাই তাকে এটা করতে বলেছে। বাবা মায়ের ওপর ভীষণ অভিমান নিয়ে বলতে থাকে, বাকি সবার মতোই আমাকে তোমরা কখনোই ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে এত জলদি আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা করে চলে যেতে পারতে না। জানো বাবা, আম্মু, এখন কেউ আমাকে আদর করে না, ভালোবাসে না। আমি না খেয়ে থাকলে কেউ এসে খেতে জোর করে না। অসুস্থ হয়ে গেলে কেউ মাথায় হাত বুলিয়ে দেয় না। কেন চলে গেলে তোমরা আমায় একা করে? গেলে তো গেলে, আমায় সাথে করেই নিয়ে যেতে। আমাকে কেন একা রেখে গেলে এই ভালোবাসাহীন দুনিয়ায়, যেখানে কেউ নিজের স্বার্থ ছাড়া অন্যকে ভালোবাসে না? তোমরা তো মরে গিয়ে বেঁচে গিয়েছো, আর আমাকে একটু একটু করে মরার জন্য পৃথিবীতে রেখে গিয়েছো। পূর্ণতা কাঁদতে কাঁদতে তার বাবার কবরের সামনে বসে পড়ে। তারপর কবর আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও বাবা, ওঠো না বাবা। তোমার পূর্ণতা আজ ভীষণ একা অনুভব করছে বাবা। আমার আপন বলতে কেউ নেই বাবা। সবাই আমাকে কষ্ট দেয়। কথার বান দিয়ে ক্ষত বিক্ষত করে আমার হৃদয়। কেউ একবার ভেবেও দেখে না আমার একটা হৃদয় আছে। কথার সুচ আমাকেও বিদ্ধ করে। বাবা, ওঠো না। আমি জাওয়াত সাহেবের জন্য আর কষ্ট পাই না। আর কাঁদবো না জাওয়াত সাহেবের জন্য। আমি যদি জানতাম ওনাকে ভালোবেসে আমায় তোমাকে হারাতে হবে, তাহলে বিশ্বাস করো, আমি ওনাকে ভালোবাসার স্পর্ধা দেখাতাম না। উনি ছিলেন দুর্বলতায় ঘেরা এক শ্যাম রাজকুমার, যাকে পাওয়ার মতো ভাগ্য আমি নিয়ে আসিনি। জানো বাবা, এখন সে কত আকুতি মিনতি করে আমার কাছে ফেরার জন্য, তাজওয়াদের বাবা হওয়ার জন্য। কিন্তু এখন এসব করে কোনো লাভ আছে বলো? আমার হৃদয়কে সবচাইতে বেশি আহত করেছে আমারই ভালোবাসার মানুষটি। সত্য মিথ্যা যাচাই না করে রাতের আঁধারে আমাকে বের করে দিয়েছে নিজের বাসা থেকে। আমি এখন কেন তার কাছে ফিরে যাব? তার কাছে ফিরে যাওয়া কি ঠিক হবে? বাবা, বলো না, আমি কি করব? যখন আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতাম না, তখন তুমিই তো আমাকে সবসময় সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে। আজ কেন বলছো না আমায় তুমি কিচ্ছু? কেন আমার কান্না দেখেও তুমি ঘুমাচ্ছ? তার মানে তুমিও আমাকে ভালোবাসো না। পূর্ণতাকে কেউ ভালোবাসে না।
সবাই শুধু পূর্ণতাকে ভালোবাসার লোভ দেখিয়ে তাকে ছেড়ে চলে যায়। পূর্ণতার কেউ নেই। কেউ মাম্মা! হঠাৎই তাজত পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। সে যখন দেখল তার মাম্মা মাটিতে পড়ে কাঁদছে, তখন টনি জোর করেও তাকে নিজের কাছে আটকে রাখতে পারেনি। সে টনির হাতে কামড় দিয়ে তার থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পূর্ণতার কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পূর্ণতা বহু কষ্টে নিজেকে সামলায়, কারণ সে যদি এখন কান্না বন্ধ না করে তাহলে তাজওয়াদও থামবে না। সে ছেলেকে পিঠের ওপর থেকে সরিয়ে নিজের কোলে নিয়ে আসে। অনেক আদর দিয়ে বোঝানোর পর তাজওয়াদ শান্ত হয়। তারপর ছেলেকে কোলে বসিয়ে কবরের দিকে তাকিয়ে চোখে অশ্রু আর ঠোঁটে স্মিত হাসি নিয়ে বলে, বাবা, আম্মু, দেখো ও আমার ছেলে, তাজওয়াদ আহমেদ আদর। দেখো, আজ আমিও মা হয়ে গিয়েছি। আমাকেও কেউ একজন মাম্মা বলে ডাকে। উপরওয়ালা তোমাদেরকে আমার থেকে নিয়ে গেল, পরিবর্তে তাজওয়াদকে দিয়েছে আমায়। জানো, ও না একদম মা পাগল। আমার এইটুকু ছেলে এখনই আমার পার্সোনাল বডিগার্ড হয়ে গিয়েছে। বিষয়টা কি দারুণ না? মাকে একটা উঁচু মাটির ডিবির সাথে কথা বলতে দেখে তাজওয়াদ কনফিউজড হয়ে যায়। সে আদো আদো গলায় বলে, মাম্মা, তুমি কাল চাতে কথা বলছো? এখানে তো তাজ আর মাম্মা ছাড়া কেউ নেই। টনি আঙ্কেল তো কুতু তুলে। পূর্ণতা ছেলের প্রশ্নের জবাবে বলে, কে বলেছে কেউ নেই? এই যে, এই দুটো জায়গা দেখছো না বাবা, এখানে আমার আম্মু আর বাবা ঘুমিয়ে আছে। আমি তাদের সাথেই কথা বলছি। তাজওয়াদ এবার আরো কনফিউজড হয়ে যায়। একে তো সে কাউকে দেখতে পাচ্ছে না, দুয়ে তার মাম্মা বলল তার মাম্মামের আম্মু আর বাবা নাকি ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকলে কথা শুনছে কিভাবে? তাজওয়াদ নিজের মনের কৌতূহল চেপে না রেখে পটপট করে বলে, মাম্মা, তোমার বাবা আর আম্মু ঘুমিয়ে থাকলে তোমার কথা শুনছে কিভাবে? তাজ তো কখনো ঘুমিয়ে ঘুমিয়ে কথা শুনতে পারলে না। পূর্ণতা এবার ছেলের প্রশ্নে আরো একবার হেসে দেয়। তার ছেলেটা একটা চলতি ফিরতি প্রশ্ন ব্যাংক। প্রত্যেক কথার পরে তার একটা প্রশ্ন থাকবেই থাকবে। সে সময় নিয়ে বোঝায় তার আম্মু আর বাবা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছেন, আর আল্লাহই তার সকল কথা তার ঘুমন্ত আম্মু আর বাবার কাছে পৌঁছে দিবেন। তাজওয়াদ এরপর আর কোনো প্রশ্ন করে না। পূর্ণতারা সন্ধ্যার আগ পর্যন্ত সেখানে থাকে। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই সেখান থেকে বেরিয়ে আসে। কবরস্থান থেকে বের হয়ে পূর্ণতা টনিকে বলে টিএসসি যেতে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে ছেলেকে নিয়ে। মনটা এখনো তেমন একটা ভালো নেই তার, তাই। টিএসসিতে এসে এত এত মানুষের সমাগম দেখে তাজওয়াদ বিস্ময়ে হাঁ হয়ে যায়। টিএসসি এমন এক জায়গা যেখানে কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না মানুষের সমাগম হতে। সন্ধ্যার পর যেন সেখানে মানুষের মেলা বসে। তাজওয়াদ গাড়িতে বসে থেকে বলে, মাম্মা, দিস প্লেস ইজ এক্সট্রিমলি ক্রাউডেড অ্যান্ড তাজওয়াদ রিয়েলি ডোন্ট ফিল কমফোর্টেবল গোয়িং। পূর্ণতা ছেলেকে আশ্বাস দিয়ে বলে, বাট ইউ উইল হ্যাভ টু গো ডিয়ার, হিয়ার আর সো মেনি এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং থিংস। মায়ের থেকে আশ্বস্ত হয়ে কিছুটা দ্বিধান্বিত মন নিয়ে তাজওয়াদ গাড়ি থেকে বের হতে সম্মতি দেয়। টনি গাড়িটাকে এক নির্জন জায়গায় পার্ক করে এসে তাদের পেছন পেছন হাঁটতে থাকে। কার্জনে কোনো এক ফেস্টিভ্যাল হচ্ছিল বলে পূর্ণতা ছেলেকে নিয়ে সেখানে ঘুরতে থাকে। ফাঁকে ফাঁকে তাজওয়াদের কিছু পছন্দ হলে সেগুলো কিনে দেয়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর পূর্ণতা ফুচকা খাওয়ার কথা ভাবে। তাজওয়াদ আজই প্রথমবার ফুচকা দেখছে। সে ভীষণই আগ্রহ নিয়ে ফুচকাওয়ালাকে ফুচকা বানাতে দেখতে থাকে। ফুচকাওয়ালার দোকানে আরো কিছু মেয়ে কাস্টমার থাকে, যারা তাজওয়াদের মতো একটা পুতুলকে দেখে হাসাহাসি করতে থাকে নিজেদের মাঝে। তাদের মাঝ থেকে এক মেয়ে পূর্ণতার কাছে এসে বলে, আপু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করতে পারি? পূর্ণতা আন্তরিকতার সাথে সম্মতি দেয়। তখন মেয়েটি বলে, আপু, বাবুটা কি বাহিরের কোনো দেশে জন্মগ্রহণ করেছে? না, মানে ফেস কাটিং আপনার মতো হলেও এত কিউট বাচ্চা সচরাচর আমাদের দেশে খুব একটা দেখা যায় না, নাকি ভাইয়ার মতো দেখতে হয়েছে? পূর্ণতা হাস্যোজ্জ্বল মুখে বলে, তাজওয়াদের জন্ম কানাডায় হয়েছে এবং সেখানকার জলবায়ুর কারণে এবং জন্মগতভাবেই তাজওয়াদ এমন দেখতে হয়েছে। সব শুনে মেয়েগুলো তাজওয়াদকে আদর করার আবদার জানায়। পূর্ণতা সম্মতি দিলে মেয়েগুলো একে একে সবাই তাজওয়াদকে কোলে নিয়ে আদর করে। তারা টানা হেঁচড়া না করলেও
তাজওয়াত ভীষণ বিরক্ত হয়। সে তার মায়ের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে, মাম্মা, দিস গার্লস আর সো অ্যানোয়িং। এরা তাজওয়াতকে বিরক্ত করছে। তাজওয়াত কিন্তু এখন লেগে যাচ্ছে। কামড় দিয়ে দিব কিন্তু সবাইকে। ছেলের কথা শুনে পূর্ণতা বুঝে যায় ছেলে তার বেশ রেগে গিয়েছে। সে চটজলদি তাজওয়াতকে নিজের কোলে তুলে নেয়। মেয়েগুলো তাজওয়াতের কথা শুনে আরেক দফা ফিদা হয়ে যায়। এইটুকু বাচ্চার কি অ্যাটিটিউড! মেয়েগুলো যাওয়ার আগে অনেকগুলো চকলেট উপহার দিয়ে যায় তাজওয়াতকে। পূর্ণতা নিতে চায় না, কিন্তু তারা জোর করে দিয়ে যায়। এরই মাঝে ফুচকাওয়ালা এক প্লেট ফুচকা দিয়ে যায়। পুরো একটা নাগা মরিচ দিয়ে বানানো ফুচকা টপাটপ। কয়েকটা নিজের মুখে চালান করে চোখ বন্ধ করে নেয় পূর্ণতা। প্রায় অনেকগুলো বছর পর খেয়ে আলাদা এক তৃপ্তি পাচ্ছে সে। তাজওয়াদ এবারও আগ্রহী দৃষ্টি নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। এক প্লেট শেষ করে আরেক প্লেটে অর্ডার দিয়ে পূর্ণতা ঝালে শোষাতে থাকে। টনি পানি বিক্রি করে এমন ছেলেদের খুঁজলে পায় না। অগত্যা সে একটু দূরে চলে যায় পূর্ণতার জন্য। এদিকে সময়ের সাথে সাথে পূর্ণতার ঝাল কমছে না, যেন আরো বাড়ছে। চোখে অলরেডি পানি জমে গিয়েছে। গাল দুটো আর ঠোঁট দুটো টকটকে লাল হয়ে গিয়েছে। মনে হচ্ছে টোকা দিলে রক্ত বের হবে। তাজওয়াত ভয় পেয়ে যায় মাকে এমন করতে দেখে। পূর্ণতার ছেলেকে অভয় দিবে কি, নিজেই ঝালে কথা বলতে পারছে না। হুট করে কেউ একজন এক বোতল ঠান্ডা পানি এগিয়ে দেয় পূর্ণতার দিকে। পূর্ণতা কোনো দিকে না তাকিয়ে পানিটা নিয়ে এক নিমিষে শেষ করে দেয়। পানি খাওয়া শেষ হতে ব্যক্তিটি একটা আইসক্রিম খুলে এগিয়ে দেয়। পূর্ণতা সেটাও নিয়ে খেতে থাকে। কয়েক সেকেন্ড পর পূর্ণতার ঝাল একটু কমতেই সে ছেলেকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, থ্যাঙ্কস টনি, আইসক্রিমটার ভীষণ প্রয়োজন ছিল। পূর্ণতা আগন্তুককে টনি ভেবে কথাটা বলে। তখনই পূর্ণতার কথার পরিপ্রেক্ষিতে আগন্তুক ব্যক্তিটি গম্ভীর গলায় বলে, ও হে কালো জাওয়াদের সুন্দরী বউ, চোখটা একটু খুলে দেখো। আমি তোমার হায়ার করা বডিগার্ড না, বরং তোমার পার্সোনাল বডিগার্ড। ব্যক্তিটির কণ্ঠস্বর শুনে পূর্ণতার আইসক্রিম মুখ দিয়ে বের হয়ে যায় ফিক করে। সে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালে দেখতে পায় তার ধারণাই সঠিক। জাওয়াদ এসেছে। মুখে সুন্দর একটা হাসি ঝুলছে, যেটা দেখে আগে প্রায় প্রায় জাওয়াদের প্রেমী আছাড় খেত পূর্ণতা। নিজেকে কিছুটা সামলে নিয়ে পূর্ণতার চোখে মুখে বিরক্তি নিয়ে বলে, আপনি আবারও? ভাই, এনি চান্স আপনি কি আমাদের স্টক করছেন? না হলে হুটহাট যখন তখন যেখানে সেখানে কিভাবে টপকে যাচ্ছেন? জাওয়াত পূর্ণতার পাশের চেয়ারে কিছুটা গা এলিয়ে বসে। মাথা পিছনের দিকে এলিয়ে রেখেই পূর্ণতার দিকে ফিরে বলে, বেহুদা কথা বলা শিখেছো ইদানিং বেশি। নিজের বউ বাচ্চাকে পাহারা দিলে সেটাকে স্টক করা বলে? তোমাদের চোখে চোখে রাখছি, যাতে আবারও ফাঁকি দিয়ে হারিয়ে যেতে না পারো। জাওয়াতের কথা শুনে পূর্ণতা প্রহসনমূলক হাসি দেয় একটা। তারপর আবারও আগের মতো চোয়াল শক্ত করে বলে, বেহুদা কাজও করতাম আগে, যার ফল ভুগছি আজও। সে যাই হোক, আমাদের এমন স্টক করা বন্ধ করুন, না হলে আমি পুলিশে কমপ্লেন জানাতে বাধ্য হব। জাওয়াত ক্লান্ত হাতে নিজের পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ টাইপ করে। তারপর একটা নাম্বারে কল দিয়ে কানে লাগিয়ে কথা বলতে থাকে। হ্যালো, ইন্সপেক্টর শরাফত মির্জা বলছেন? আমি জাওয়াত শেখ বলছি। আমার বউ আপনার কাছে কমপ্লেন করতে চায় আমার নামে। জাস্ট বিকজ আমি তাদের উপর নজরদারি করছি, যাতে সে যেন লুকিয়ে লুকিয়ে আমার সন্তান সহ দেশ ছেড়ে চলে যেতে না পারে। আমাদের ডিভোর্স হয়নি, এবং একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা 5 বছর একে অপরের থেকে দূরে ছিলাম। আমি এখন অনুতপ্ত এবং নিজের ভুল বুঝতে পেরে আমার স্ত্রীকে ফিরে পেতে চাই, কিন্তু সে অভিমান করে রয়েছে। আপনি কি আমার বউয়ের কমপ্লেন নিবেন? নিলে টিসিতে এসে পড়ুন। আমাকে এখানেই পাবেন। পুলিশ অফিসার আর পূর্ণতা দুজনেই ব্যাককল হয়ে যায় জাওয়াদের কথা ও কাজে। পুলিশ লোকটা ভাবে, এ এখন পাগল ছাগল ফোন দিল ভর সন্ধ্যায়। কিন্তু অফিসার শারাফত চটজলদি নিজেকে সামলে নিতে সক্ষম হয় আর ফোনটা পূর্ণতাকে দিতে বলে। জাওয়াদ নিজের ফোনটা পূর্ণতার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও, কি কি ধারায় কেস করবে আমার ওপর সে বিষয়ে কথা বলে নাও আগে ভাগে। জাওয়াদের কথা শুনে পূর্ণতার চোখ কটুর ছেড়ে বের হয়ে আসতে চায়। এই লোক এত শয়তান কি করে হলো? পূর্ণতা একটু দ্বিধান্বিত ভাবে ফোনটা কানে তুলে। তখন ইন্সপেক্টর শরাফত মির্জা বলেন, ম্যাম, আমি জানি না আপনাদের মাঝে কি হয়েছে,
কিন্তু যাই হয়ে যাক, সেটার পর একটা লম্বা সময় পার হয়ে গিয়েছে এবং আপনার হাসব্যান্ড এখন অনুতপ্ত। অনুতপ্ততার উপর আর কিছু হতে পারে না। ক্ষমা মহৎ গুণ। অভিমানের জেরে বিয়ের মতো একটা সম্পর্ক শেষ করবেন না। আপনার স্বামী যেহেতু এখনো আপনাকে এতটা ডেসপারেটলি চাইছেন, তার মানে তার ভালোবাসা খাঁটি। যা হয়েছে মিটিয়ে নিয়ে সংসার করুন। পূর্ণতা শান্ত গলায় ইন্সপেক্টরকে বলে, তার দেওয়া কষ্ট আমার রুহুতে দাগ কেটে গিয়েছে। এত সহজে ভোলা সম্ভব নয় ইন্সপেক্টর। তার দিকে তাকালেই আমার সেসব কষ্টের দিনের কথা মনে পড়ে যায়, যে দিনগুলোতে আমার ছায়া ব্যতীত আর একটা মানুষ আমার পাশে ছিল না। এগুলো ভোলা কি এতই সহজ? আপনি ওনার কথা শুনে আমায় পরামর্শ দিলেন। এখন আমার কথা শুনে প্লিজ ওনাকে বোঝান। আমি তাকে ছাড়া নিজের জীবন গুছিয়ে নিয়েছি। সঙ্গী ছাড়াও লাইফ লিড করা যায়, এটা তাকে বোঝান। রোজ রোজ তার এত স্টক, জ্বালাতন আমি জাস্ট নিতে পারছি না। কথাগুলো বলে পূর্ণতা ফোনটা জাওয়াদের কোলের ওপর ঢিল দিয়ে ছুঁড়ে মেরে সেখান থেকে উঠে যায়। তারপর ফুসকাওয়ালা দোকানদারকে বিল দিয়ে সে তাজওয়াতকে নিয়ে হাঁটা দেয়। জাওয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কানে তুলে বলে, সরি সারাফাত, কাজের সময় তোমায় ডিস্টার্ব করার জন্য। আরে সমস্যা নেই, কিন্তু ভাবির কথা শুনে যা মনে হলো, তার অভিমানের বরফ গলানো সহজ নয়। যা ব্লান্ডার করে রেখেছো, তা সহজে মিটমাট করা যাবে না। তাই বলবো, হতাশ না হয়ে লেগে থাকো। আগের বার বিনা পরিশ্রমে ভাবিকে পেয়ে গিয়েছিলে, তাই যথাযথ কদর করতে পারোনি। এবার না হয় একটু খেটে খুঁটে আদায় করলে নিজের সুখে। শরাফতের কথাগুলো শুনে জাওয়াত মনে মনে এক আলাদা শক্তি পায়। সে বসা থেকে উঠতে উঠতে বলে, থ্যাঙ্কস ইয়ার, তোমার মতো শুভাকাঙ্ক্ষী থাকা ভাগ্যের। মাই প্লেজার। হাসিমুখে কথাটা বলে সারাফাত কলটা কেটে দেয়। জাওয়াত ফোনটা পকেটে ঢুকিয়ে দেখে পূর্ণতা তাজওয়াতকে নিয়ে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। সে ছুট লাগায় সেদিকে। একদম পূর্ণতার সম্মানে এসে থেমে হাঁপাতে হাঁপাতে বলে, একটু আস্তে দৌড় করা বউ, বয়স হচ্ছে আমার। এই বয়সে মানুষ বাচ্চাদের স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি করে, আর আমি আমার বউয়ের পেছন পেছন দৌড়াচ্ছি। তো আমি বলেছি আমার পেছন পেছন দৌড়ান? ওয়েট আ মিনিট, এসেছেন ভালো করেছেন। আপনার পানি আর আইসক্রিমের দামটা তো দেওয়াই হয়নি। জাত মলিন চোখে পূর্ণতার দিকে তাকায়। বউকে পানি আর আইসক্রিম খাইয়েছে বলে সেটা টাকা নিবে? এতটা পর করে দিচ্ছে পূর্ণতা তাকে। পূর্ণতা ব্যাগ থেকে 100 টাকার দুটো নোট বের করে জাওয়াদের দিকে বাড়িয়ে দিয়ে বলে, বিপদের সময় করা সাহায্যের মূল্য সবসময় বেশি হয়, তাই বেশি দিলাম, নিন ধরুন। জাওয়াদ একবার পূর্ণতার দিকে তাকায়, আর একবার তার ধরে রাখা টাকার দিকে। তারপর হঠাৎই তার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, তুমি আমার ধার সত্যিই শোধ করতে চাও? করতে চাই বলেই তো টাকাটা দিলাম, নিন ধরুন। কিন্তু আমি তো টাকা নিব না। যেহেতু তোমার বিপদে আমি সাহায্য করেছি, তাই সাহায্যের মূল্যটাও আমিই নির্ধারণ করব। আচ্ছা বলুন, কত টাকা লাগবে? সাহায্য যখন নিয়েছি তখন শোধ তো করতেই হবে। বেশি কিছু চাই না গো আমি। জাস্ট একটা গরম গরম, নরম নরম চুমু দিলে আমি সোনামুখ করে হেলতে দুলতে বাসায় চলে যাব। তারপর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে তোমার সাথে। এই মানে, দাঁত কেলিয়ে কথাগুলো বলে যাওয়াত। পূর্ণতা তার কথা শুনে চোখ বড় বড় করে নিয়ে লাগায় এক ধমক। চুপ। তারপর পূর্ণতা রেগে মেগে টাকাগুলো জাওয়াদের প্যান্টের পকেটে ঢুকিয়ে তাজওয়াতকে নিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে আসতে থাকে। ফোন নিয়ে টনিকে গাড়ির কাছে আসতে বলে সে গাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। জাওয়াত হাসতে হাসতে পূর্ণতার পেছন পেছন হাঁটতে থাকে। আজকের মতো নাকানি চোবানি সে আর কখনোই খাওয়ায়নি পূর্ণতাকে, কারণ কাজটা তো পূর্ণতার ছিল, সবসময় জাওয়াতকে নাকানি চোবানি খাওয়ানো। টনি পানি নিয়ে গাড়ির কাছে যেতে যেতে পূর্ণতাও পৌঁছে যায়। পূর্ণতা তাজওয়াতকে নিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই তাজওয়াত তাকে থামিয়ে দেয়। তারপর আদো আদো গলায় বলে, মাম্মা, আমাকে দুটো চকলেট দাও তো। পূর্ণতা কপাল কুঁচকে বলে, বাসায় যেয়ে খেও বাবা, রাস্তায় খেতে হবে না। আহা মাম্মা, দাও না। আমি খাবো না তো। তো কি করবে? তুমি দাও না আমালে। একটা কাজ করব। পূর্ণতা তার ব্যাগ থেকে দুটো চকলেটের প্যাকেট বের করে দেয়। চকলেটগুলো হাতে নিয়ে তাজওয়াত পূর্ণতার থেকে হাত ছাড়িয়ে নিয়ে পেছনে জাওয়াদের দিকে হাঁটতে থাকে। পূর্ণতা ছেলের পেছন ডেকে উঠলে তাজওয়াত বলে, আমি আসছি মাম্মা।
তুমি একটু দাঁড়াও। পূর্ণতা অবাক দৃষ্টি নিয়ে তাজওয়াদের কর্মকাণ্ড দেখতে থাকে। শুধু সে নয়, টনি আর জাওয়াদও অবাক হয়ে যায়। তাজওয়াদ জাওয়াদের সামনে সে ভুরু কুঁচকে বলে, এই, একটু নিচু হও তো। জাওয়াদ ছেলের কথা মতো বিনা বাক্য ব্যয়ে এক হাঁটু গেড়ে বসে পড়ে। সে বসার পর তাজওয়াদ চকলেটগুলো জাওয়াদের হাতে দিয়ে বলে, থ্যাঙ্কস ফর হেল্পিং মাই মাম্মা। তুমি বেশি বেশি পচা না এখন আল। একটু ভালো আছো? তাই তাজ, আজ থেকে তোমাকে মনস্টার বলে ডাকবে না। আর এগুলো তোমার জন্য। তাজওয়াদের কথা শুনে জাওয়াদের খুশিতে মনটা নেচে ওঠে। তার ছেলে তাকে ভালো বলেছে, তাকে চকলেট গিফট দিয়েছে, এত খুশি কই রাখবে। জাওয়াদের ইচ্ছে করে ছোট এই পুতুলটাকে নিজের বুকে পুরে নিতে, আদরে আদরে ভরিয়ে দিতে লাল টমেটো হয়ে থাকা গাল দুটো। কিন্তু সে তা করে না, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে। তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে বলে, ইউ আর মোস্ট ওয়েলকাম মাই প্রিন্স। জাওয়াদের মাই প্রিন্স বলা শুনে তাজওয়াদ নিজের ভ্রু আরো কুঁচকে নেয়। তারপর বড়দের মতো গম্ভীর ভাব নিয়ে বলে, আই এম নট ইউর প্রিন্স, আই এম জাস্ট মাই মাম্মাস প্রিন্স অ্যান্ড শি ইজ মাই কুইন। জাওয়াদ ছেলের কথা হেসে দেয়। তাজওয়াদ পুনরায় মায়ের কাছে এসে পড়ে। তারপর তার হাত ধরে গাড়িতে করে চলে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।